আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি শিকদার মেহেদী হাসান মাগুরা জেলার কোনো একটা স্থান থেকে বলছি। আশা করি আপনি ভালো আছেন। আমার সাথে বিগত কয়েক মাস ধরে ঘটে চলা বাস্তব ঘটনাটি শেয়ার করব, যদিও তাতে আমার অনেক ক্ষতি হতে পারে। আগে অনেকবার লিখতে চেয়েও কলমটা বারবার থেমে যেত। ঘটনাটি মনে পড়লে আপনি বুঝতে পারবেন। ঘটনাটি পড়লে আপনি বুঝতে পারবেন। ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। ঘটনাটি শুরু হয় ২৯ জুলাই ২০১৯ সালের সোমবারে। কোরবানি ঈদের ঠিক ২ সপ্তাহ আগের সোমবার হতে ঘটনাটি শুরু হয়। আমি ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিলাম। আমি বাইরের দেশের একটি ইউনিভার্সিটিতে পড়ব বলে পাসপোর্ট করব ভেবেছিলাম, কিন্তু আমার জন্ম নিবন্ধন কার্ডে কিছু ভুল থাকার কারণে আমি সেটা ইউনিয়ন কাউন্সিল অফিসে সংশোধন করতে দিয়েছিলাম। সেটা আনতে যাব বলে আমি সিদ্ধান্ত নেই। আর তাই আমি সেদিন বিকেল বেলা বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যে ভাবনা সেই কাজ। দুপুরবেলা খাওয়ার পর একটু বিশ্রাম করে বিকাল ৩:৪৫-এর দিকে আমার সাইকেল নিয়ে আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের পাশ দিয়ে যাওয়া পাকা রাস্তা বরাবর গন্তব্যের দিকে রওনা করলাম। কিছু দূর যেতে যেতে পরিবেশটা যেন একটু পরিবর্তন হয়ে গেল। আমার কানে কোনো এক অজানা স্থান থেকে ভেসে আসতে লাগলো এক সুমধুর গান। গানটা যে কি ছিল আমি বুঝতে পারছিলাম না, তবে কেন যেন গানটা আমাকে এক অন্য জগতে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। যতই সামনে যাচ্ছিলাম গানের সুর ততই সুন্দর হতে লাগলো। তবে খেয়াল করার বিষয় এটা, আমার মনে তখনও কোনো ভয় আসেনি, কারণ তখন ছিল বিকেলবেলা। যদিও আমি সেদিন খেয়াল করেছিলাম সারা রাস্তা জুড়ে একটা লোকও দেখতে পেলাম না। যাই হোক, আমি তখনও আস্তে আস্তে সাইকেল চালাতে চালাতে সামনে যেতে লাগলাম আর সেই সুন্দর সুরের গান আকৃষ্ট হয়ে শুনতে লাগলাম। অবশেষে বেশ কিছু দূর যাওয়ার পর যখন আমি একটা মোড় অতিক্রম করলাম, তখন এক ভীষণ সুন্দরী মেয়েকে দেখতে পেলাম। সত্যি বলতে আমি এমন সুন্দর আগে কখনো দেখিনি। আমি দেখলাম ওই মেয়েটি হেঁটে হেঁটে যাচ্ছে আর ওর পাশে দুটো ছোট মেয়ে গল্প করতে করতে যাচ্ছে। আমি অবাক চোখে শুধু মেয়েটিকে দেখছিলাম। অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসছিল, যার কারণে আমি ওই মেয়েটাকে আরো বেশি ভালো পছন্দ হয়ে করে ফেলেছিলাম। এইভাবে যে কত সময় কেটে গেল সেটা আমার খেয়াল ছিল না। হঠাৎ আমার কানে আজানের শব্দ ভেসে আসলো, আর সেটা ছিল আসরের আজান। আমি ঘড়ির দিকে তাকাতে গেলাম। ঠিক তখনই মেয়েটা আমাকে অতিক্রম করে চলে যেতে লাগলো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ৫টা বাজে। আমি হতবাক হয়ে গেলাম, কারণ আমাদের গ্রাম থেকে বাজারে যেতে সময় লাগে ১০-১৫ মিনিট, আর আমি সেই একটা জায়গাতে সাইকেল চালাচ্ছিলাম, তাও প্রায় ১ ঘন্টা ১০ মিনিট ধরে। এত কিছু ভাবতে ভাবতে পিছনে তাকিয়ে দেখি মেয়েটি নেই, আর সেই সুরটাও শোনা যাচ্ছে না। কিছু সময় চিন্তা ভাবনা করার পর নিজেকে বোঝালাম হয়তো আমি দেরি করে বাড়ি থেকে বের হয়েছি, তাই আজান দিয়ে দিয়েছে। আবার ভাবলাম মেয়েটার বাড়ি হয়তো আশেপাশে কোথাও, তাই আর দেখতে পাইনি। তারপর আমি তাড়াতাড়ি বাজারে গেলাম এবং আমার কাজ সেরে বাড়ি চলে আসলাম। বিকেলে খেলতে গেলাম আর সবকিছু ভুলে গেলাম। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক রাত ১২টার দিকে আবার আমার ঘুম ভাঙল সেই অজানা সুরে। কিছু সময় শুনতে হঠাৎ আমি নুপুরের আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল কোনো একটা মেয়ে আমার ঘরের পাশ দিয়ে হাঁটছে। আমি তাকে দেখার জন্য বাইরে বের হলাম। আমি দেখলাম সেই মেয়েটা যার সাথে বিকেলে বাজারে যাওয়ার পথে দেখা হয়েছিল। সত্যি বলতে তখনও আমার কোনো ভয় ছিল না। আমি তার দিকে এগোতে থাকলাম। দেখলাম সে আমার দিকে আমার পুকুরের পাড়ে বসে গান করছে এবং সেই গানের শব্দ আমার কানে ভেসে আসছে। সে আমাকে পাশে বসতে বলল। আমি কিছু মনে না করে তার পাশে বসে পড়লাম।
তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে উত্তর দিল, তার নাম হালিমা। আমি বললাম, তুমি কোথায় থাকো? সে বলল, আকাশে। এই কথা শুনে আমি কিছুটা অবাক হয়েছিলাম। আমি তাকে বললাম, আকাশে থাকো মানে? আমি কিছু বুঝলাম না। তারপর সে আমাকে বলল, ওই যে আলোটা দেখতে পাচ্ছ, ওইখানে। তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যেতে পারি। আমি বললাম, আমি এখন যেতে পারবো না। এইভাবে আমাদের মধ্যে অনেক কথা হলো। হঠাৎ আমার কানে আবার আজানের শব্দ ভেসে আসলো, আর মনে হলো এই মাত্র বুঝি ঘুম থেকে উঠেছি। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম আমি পুকুর পাড়ে বসে আছি। অনেকটা ভয় পেলাম। কাউকে কিছু না জানিয়ে নামাজ পড়তে চলে গেলাম। সেদিন আমি ভাবতে থাকলাম, আমার সাথে এগুলো কি হচ্ছে। মনকে বারবার বোঝাতে লাগলাম, এটা হয়তো আমার মনের ভুল, আর না হয় আমি স্বপ্ন দেখেছি। ঠিক তখনই কেউ যেন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, এটা তোমার ভুল না, এটাই সত্যি। তোমার সাথে যা কিছু হচ্ছে তার সবকিছুই সত্যি। আর আমি হলাম তোমার স্বপ্নের হালিমা সুলতানা। তখন হঠাৎ আমার মনে পড়ে গেল, আমি বহুদিন আগে একটা মেয়েকে স্বপ্ন দেখতাম, তার নাম হালিমা। সে আমার স্বপ্নে আসতো আর আমার সাথে গল্প করত। আর এই স্বপ্নের জন্য আমার বাবা মা আমাকে অনেক হুজুর দেখিয়েছেন। তারপরও স্বপ্নটা যেন কখনোই থেমে থাকতো না। মাঝখানে ৩-৪ বছর যাবৎ আমি স্বপ্নে আর তাকে দেখতাম না। এবার আমি মনে মনে ভাবতে লাগলাম, বহুদিন আগে থেকে দেখে আসা সেই স্বপ্নের মেয়েটার সাথে গতকালকে দেখা মেয়েটার সব কিছু যেন মিলে যাচ্ছিল। মনকে কিছুতেই বুঝাতে পারছিলাম না, স্বপ্নে কি কখনো সত্যি হয়। তখন আমি তাকে বললাম, তুমি যদি সত্য হয়ে থাকো তাহলে কেন তুমি শুধু স্বপ্নে আসো, আর কেনই বা আজান দিলে তুমি চলে যাও, সব সময় কেন থাকো না? এই কথা শুনে সে বলল যে আমি চাই কি না সবসময় তার সাথে থাকতে। এবং আমি যখন হ্যাঁ সূচক উত্তর দিলাম তখন সে তার দিকে তাকাতে বলল। আমি তাকিয়ে দেখি দূর আকাশে কোনো একটা আলোর ভেতর থেকে মনে হচ্ছে কিছু একটা আমাদের দিকে এগিয়ে আসছে। আমি দেখতে পেলাম যে এগিয়ে আসছে, তার পরনে ছিল নীল শাড়ি, নীল চুড়ি, এবং বেশ সুন্দর লাগছিল তাকে দেখতে। এইভাবে প্রতিদিন সে আমার সাথে দেখা করতো, মানে আমি বুঝতে পারতাম এটা আমার দেখা সেই মেয়েটা। এভাবে প্রতিদিন সে আমার সাথে দেখা করতে লাগলো। একদিন আমি আমার বাবা মাকে তার কথা বললাম, দেখানোর চেষ্টা করলাম, তাদেরকে বললাম, দেখো তো আমার সাথে একটা মেয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা? তারা বলল না। অথচ সেই হালিমা নামের মেয়েটাও তখনও আমার সামনে দাঁড়িয়েছিল। তারপর আমার বাবা মা সিদ্ধান্ত নিল আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যাবে। যে ভাবনা সেই কাজ। হুজুর আমাকে দেখে তখন বলল যে তোমার ছেলেকে পড়িতে আসর করেছে, এখন এর থেকে মুক্তি পাওয়া তো অনেক কষ্টকর। তারপর আমার কিছু তেল পড়া ও পানি পড়া দিল এবং বাড়ি নিয়ে গেল। ওই দিন রাতেই সেই মেয়েটা আমাকে বলল যে আমাকে তার থেকে নাকি কেউ আলাদা করতে পারবে না, এবং সে বলল আমাকে আজকে রাতে তাদের বাড়িতে নিয়ে যাবে। এরপর সে আমার হাতটা ধরে আমাকে নিয়ে যেতে লাগলো। মনে হলো আমি যেন হাওয়ায় ভাসতে ভাসতে আস্তে আস্তে আকাশের দিকে উঠতে লাগলাম। হঠাৎ এক সময় সবকিছু বদলে গেল। সুন্দর রাস্তা, দুই পাশে অসাধারণ সব গাছপালা যেগুলো আমি কখনো দেখিনি। এরপর সে আমাকে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করালো। বাড়িটা দেখে মনে হলো যেন কোনো বেহেশতে প্রবেশ করেছি। তারপর দেখতে পেলাম একটা মহিলা এবং একটা পুরুষ লোক আমার সামনে আসলো এবং আমাকে সালাম দিল। আমাকে বলল, বাবা তুমি কেমন আছো? আমার মেয়েটা কি তোমাকে অনেক জ্বালাতন করে? তারা আমাকে ঘরের মধ্যে নিয়ে গেল এবং সেখানে বসতে দিল। আর সেই মেয়েটি বলল, আমি তোমার জন্য রান্না করতে যাচ্ছি। তারপর সেই হালিমা মেয়েটা আমাকে একটা বাগানের মধ্যে নিয়ে যায় এবং সেখানে আমি দেখতে পাই সুন্দর নদী, অনেক ধরনের গাছ
এবং অনেক ফুলের সুগন্ধ। সেখান থেকে পানিতে বসে হাত মুখ ধুয়ে কিছুটা পানি আমি পান করি। তারপর আমরা দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলাম, বিচিত্র রকমের জিনিস দেখতে পেলাম। সে আমাকে একটা গাছের নিচে নিয়ে গেল এবং মানে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। আমি বলছিলাম যে আমি কিন্তু একটু ভয় পাচ্ছিলাম না। এবং সেখান থেকে আসার পরে তার রান্না করা সব খাবার খেলাম এবং অসম্ভব রকমের ভালো স্বাদ ছিল সেগুলোর। সেখানে ছিল রাজ্যের পর একটা রাজ্যের পরে যেন আরেকটা রাজ্য আমি দেখতে পাচ্ছি। সবকিছু দেখলাম এবং আমাদের বিয়ের উৎসব শুরু হলো। ঠিকানা এভাবে ৩-৪ দিন কাটানোর পরে আমাদের বিয়ে হয় এবং সেখানে ওদের আত্মীয়-স্বজন সবাই আসলো। চমৎকার একটা অনুষ্ঠান এবং এভাবে কিছুদিন থাকার পর আমি তাকে বললাম, "সামনে তো ঈদ, আমাকে একটু বাড়িতে দিয়ে আসবে, তাহলে আমি ঈদ করতে পারবো আর তুমিও আমার সাথে যাবে।" সে আমার কথায় রাজি হলো এবং ঈদের দিন সকালে আমি ঘুম থেকে উঠি। আমার বিছানার চারিদিকে অনেক লোকজন। আমার বাবা-মা আমাকে ঘিরে কান্নাকাটি করছে আর বলছে, "বাবা, তুই এতদিন কোথায় ছিলি? ১ সপ্তাহ ধরে তোকে কত খুঁজেছি, কত হুজুরের কাছে গেছি। হুজুর বলল তোকে নাকি জিনের দেশে নিয়ে গেছে।" আমি তখন তাদেরকে কিছু বললাম না। গোসল করে আব্বু আর ভাইয়ার সাথে নামাজ পড়তে গেলাম। রাতে খাবার খেতে বসার পরে মা বাবাকে সমস্ত ঘটনা বললাম। তারা বিশ্বাস করল। আর তাদেরকে বললাম তারা যেন এই কথা আর কোনো মানুষকে না বলে। এভাবেই চলতে লাগলো আমার জীবন। আমার স্ত্রীকে শুধুমাত্র আমি ছাড়া আর কেউ দেখতে পায় না। তবে বিভিন্ন ঘটনার মাধ্যমে আমার স্ত্রী প্রমাণ করে দেয় তার অস্তিত্ব বাড়িতে আছে। সে আমার সাথে থাকে। আমার মাঝে মাঝে আমরা তার বাড়িতে ঘুরতে যাই, সেখানে ঘুরে আবার চলে আসি। এভাবেই চলছে আমার জীবন। সত্যি বলতে ভয় লাগে না, এগুলোর সাথে এখন অভ্যস্ত হয়ে গেছি। ভেবেছিলাম অনেক দিন আগে আমার ঘটনাটা লিখব, কিন্তু আমার স্ত্রী লিখতে দিত না। অনেক কষ্ট করে বোঝানোর পর আজ লিখলাম। স্টুডিওতে গিয়ে ঘটনাটি শেয়ার করতে পারবো না, কারণ আমার স্ত্রী চায় না আমাকে সবাই দেখে চিনে ফেলুক যে আমার বউ যে জিন, এটা আমিও চাই না। এবং তারপরে তার ফোন নাম্বার দিয়েছেন এবং তিনি বলছেন যে চাইলে আমার এই ঘটনাটার সত্যতা যাচাই করতে পারেন। তিনি তার ফোন নাম্বার দিয়েছেন। না, আমি আসলে যাচাই করার কেউ না। যাচাই করবেন যারা শুনছেন তারা। এবং আপনি আপনার নাম বলেছেন শুরুতে এবং আপনি যদি শুনে থাকেন এই মুহূর্তে, তাহলে আপনি ফেসবুকে কমেন্টও করতে পারেন যে আজকে আমার ঘটনা পড়া হচ্ছে। তাতে যদি কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, ডেফিনেটলি দে ক্যান ডু ইট। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি এখন আমাদের অতিথির কাছে চলে যেতে চাই এবং এই ঘটনাটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে ফেসবুকে বা টুইটারে। আমি চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, তার ঘটনাটা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি ফারহান ফ্রম উত্তরা। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি বলবো এটি আমার নিজের সাথে ঘটে যাওয়া লাস্ট জুন মাসের একটি ঘটনা। তো সাডেনলি আমি, আমার 2টা ফ্রেন্ড কাঞ্চন এবং ফয়সাল, আর আমাদের একজন মামা আলো মামা, তো আমরা 4 জন মিলে একটা প্ল্যান করি চাঁদপুর যাব। তো চাঁদপুরে মামার এক ফ্রেন্ড আছে, ওনার বাসায় যাব। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের সাথে আমরা 2টা বাইক নিয়ে আমরা 4 জন মুভ করি। তো আমরা বাইক নিয়ে সদরঘাট আসি, এখান থেকে বাইক লঞ্চে উঠাই, আবার ওখানে যে লঞ্চ ঘাট থেকে নেমে বাইক নিয়ে যাচ্ছি। তো বাইক নিয়ে কিছু দূর আমরা প্রায় চাঁদপুর হাজীগঞ্জ পর্যন্ত যাই। দেন ওখান থেকে আরও মিনিমাম 30 to 40 কিলোমিটার্স রাস্তা। তো আমরা রাসেল ভাই যাচ্ছি সুন্দরভাবে আল্লাহর রহমতে। তো হঠাৎ করে বেশ খানিকটা রাস্তা আপনার ভাঙা, খুব ভালোভাবে ভাঙা। তো আমরা বাইকটা খুব স্লোলি যাচ্ছি, 20-30 নিয়ার অ্যাবাউট স্পিড। তো ওইখানে একটা জিনিস যেটা নোটিস করার মতো, কোনো ল্যাম্প ছিল না। একে তো গ্রাম, তো কোনো ল্যাম্প পোস্ট ছিল না বা কোনো আলো ছিল না। তো বাইকের হেডলাইটে যতটুকু আলো ওটা থেকেই যাচ্ছি। তো যেতে যেতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে আমার চোখে পড়লো যে আমি চোখে একটা কিছু দেখতেছি। কিরকম, কেউ একজন দাঁড়ায় আছে, অনেক লম্বা, সাদা টাইপের একটা কাপড় পরা, সাদা কিছু একটা পরা, এরকম একটা বোঝা যাচ্ছে। তো আমি এটা দেখে আমি মামার বাইকে ছিলাম, মামা ড্রাইভ করছিল। তো আমি মামাকে আস্ক করলাম, মামা আপনি কি কিছু দেখছেন? তো সে কোনো কথা বললো না। তো একটু পরে আমি আবার তাকে আস্ক করলাম, মামা কি ব্যাপার, আপনি কিছু বলতেছেন না? তো বলতেছে, কথা বলিস না, তুই পারলে দোয়া পড়। আর এর মাঝখানে উনি 3বার কাশি দিছে রাসেল ভাই। তো এই জিনিসটা আমি ছোটবেলা শুনেছি যে কেউ কিছু দেখলে বা কোনো কিছু এরকম
ফিল করলে তখন দেখতাম, মানে শুনতাম যে কাশি দিছে, এ স্টাইলের একটা ইয়া দিছে। তো মামাও দেখলাম সেম, তো বলতেছে তুই দোয়া পারলে দোয়া পড়। আমি অ্যাজ ইউজুয়াল দোয়া পড়তেছি। তো কিছুক্ষণ পরে আমরা যখন যে আমাদের যে ডেস্টিনেশন ছিল ওখানে যে পৌঁছানোর পরে মামাকে আমি আবার আস্ক করলাম, মামা আপনি এরকম করলেন কেন, বললেন না কেন? তখন মামা বলল, আমি ওইখানে মানে আমিও এই জিনিসটাই দেখছি যে একটা মহিলা টাইপ, অনেক লম্বা, সাদা কাপড় পরা, ওনার চুল মানে সামনের দিকে দেয়া, এই টাইপের একটা কিছু। তো আর চোখ দিয়ে মানে মনে হচ্ছে ব্লাড পড়তেছে। তো মামা বলতেছে এরকম একটা আমি এই জিনিসটা দেখছি, আর এইসব যখন দেখে তখন কথা বলতে হয় না, তখন দোয়া দুরুদ পড়তে হয়, তাহলে এটা চলে যায়। তো আমরা অ্যাজ ইউজুয়াল ওখান থেকে জিনিসটা ক্রস করে চলে আসছি। তো পরের দিন আমরা সেম টাইমে মানে 3টা-4টার দিকে বিকেল বেলা আমরা বের হয়েছি ঘুরতে। তখন ওই এলাকার যে মামার বাসায় গেছি, ওনার সাথে উনিও আমাদের সাথে ছিল। তো আমরা ওই জায়গাটা থেকে যাচ্ছি, তখন ওনাকে জিজ্ঞেস করলাম, মামা এই জায়গাটা এরকম একটা বিষয় আমরা তো নোটিস করলাম গতকালকে, এখানটা কি আসলে কেমন? তখন উনিও বললো যে এই জায়গাটা খুব একটা ভালো না, এখানে এরকম রাত বিরাতে প্রায় এই ধরনের ইনসিডেন্ট দেখা যায়। দ্যাটস ইট, এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার রাসেল ভাই, ঘটনার জন্য। আমি একটু বলতে চাচ্ছি, জি, জি, আমার বলুন। কিছু লিসেনার্স শুনছে। না, আমরা এটা চাচ্ছি না এখন বলতে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনা বলার জন্য, এবং যারা শুনছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। এবং আমাদের সাথে আমি এই জন্য নিষেধ করি, যখন অন্য কোনো গেস্ট এটা বলেন তখন সবাই বলতে শুরু করেন, ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, জিল্লুর আমাদের সাথে আছেন, এবং জিল্লুর আমাদের সাথে শুনছেন টুইটারে। এছাড়াও মানে টুইটারে আমাদের সাথে আছেন আর কি, এবং শুনছেন আমাদের আজকের ঘটনাগুলো। রনি আফ্রিদি আমাদের সাথে আছেন, ময়মনসিংহ থেকে শুনছেন তিনি। জ্যোতির্ময় আমাদের সাথে আছেন এবং তিনিও শুনছেন। SR রাজ আমাদের সাথে আছেন, তিনি রাজশাহী থেকে শুনছেন। বিশাল বৈরাগী রাজবীর আমাদের সাথে আছেন এবং তিনি গোপালগঞ্জ থেকে শুনছেন। লাস্ট 7 ইয়ার্স ধরে তিনি ভূত এফএম শোনেন। মইনুর সাগর আমাদের সাথে আছেন এবং ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেটা তিনি জানিয়েছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মনোজ কান্তি, এবং তিনি বলছেন যে ফার্স্ট ইমেলটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং আমাদের সাথে আছেন আদি, এবং তিনি শুনছেন এই মুহূর্তে। শান্ত ইসলাম হাসান আমাদের সাথে আছেন। এমডি রফিকুল ইসলাম আমাদের সাথে আছেন এবং সাভার থেকে শুনছেন তিনি। তুহিন ইসলাম আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তন্ময় ইসলাম সৈকত। ইমেলটা ভালো লেগেছে TR নিলয়ের কাছে। SR রাজ আমাদের সাথে আছেন, ইমেলটা সেই রকম, তিনি তাই বলেছেন। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শাকিরুল ইসলাম, এবং তিনি বলছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত এফএম এর সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। খুলনা থেকে শুনছেন তিনি। আমাদের সাথে আছেন নূর সিদ্দিকী, ধানমন্ডি থেকে শুনছেন তিনি 2010 থেকে। আর এছাড়াও মোহাম্মদ রাজীব আমাদের সাথে আছেন এবং বলছেন যে প্লিজ আমার কমেন্টটা পড়েন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি TR নিলয়। ভূত এফএম এর জন্যই আমি টুইটার অ্যাকাউন্ট খুলেছি, বিকজ আই লাভ ভূত এফএম। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, টুইটারে এটা জানা উচিত। আচ্ছা, রাজশাহী থেকে শুনছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাজ। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাবিত মুক্ত, এবং বগুড়া থেকে শুনছেন তিনি। আমাদের সাথে আছেন শাহরিয়ার শোভন, ফয়সাল খুশি আমাদের সাথে আছেন, হ্যালো ভাই লিখেছেন তিনি। চিঙ্কু DX আমাদের সাথে আছেন। মাসুদ আবদুল্লাহ আল রাজি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকেই, রায়হান হোসেন জনি আমাদের সাথে আছেন। RS রাহাত আমাদের সাথে আছেন। MD ইসরাত জাহান আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। তো যাই হোক, RH রত্ন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরও অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদের দ্বিতীয় অতিথির কাছে আমরা এখন চলে যাবে, তবে তার আগে একটু ফেসবুকে যাব আমরা। আমাদের ফেসবুকেও আপনারা অনেকে লিখছেন আমাদের যে ঘটনা, সেই আমাদের যে আজকের যে ভূত এফএম সেই সম্পর্কেই, এবং আমি দেখতে পাচ্ছি যে যারা লিখছেন তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ফেসবুকে আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.ফুর্তি and www.facebook.com/bhutfm.russell। এছাড়াও আমাদের যে টুইটারের পেজটা রয়েছে russell_bhutfm দিয়ে আপনি পেয়ে যাবেন সেটা, এবং সেখানে গিয়েও আপনি খোঁজ নিতে পারেন। আর আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে যে আছেন তাদেরকে বলবো যে সরাসরি
অডিও ক্লিপ মানে পাঠিয়ে দিতে বা লিখেও পাঠাতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে এমডি আবু হুরায়রা আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন কমেন্ট পড়তে বলেছেন তিনি। এমডি মিলন আকন্দ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও নুসরাত তিশা চট্টগ্রাম থেকে শুনছেন তিনি। শাহিন মৃধা আমাদের সাথে আছেন। আরশাদুল জান্নাত জামান নাফিস আমাদের সাথে আছেন। শাকিবুর রহমান আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন অভিষেক বিশ্বাস। কেমন আছেন ভাইয়া? আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি সাইদুর রহমান পারভেজ এবং ভূত এফএম শুনতে ভালো লাগছে তার কাছে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি কবির এবং এছাড়াও আছেন এমডি তানিন, ইমরান হুসাইন, বিওয়াই সিলেট আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। মিজানুর রহমান, শিমুল আল শফি, শিকদার ইব্রাহিম অভি আমাদের সাথে আছেন। আহমেদ রিয়াদ আছেন আমাদের সাথে। আলী আরিফ, এছাড়াও এমডি হাসান আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন এমডি মিলন আকন্দ, এছাড়াও আছেন এমডি আনোয়ার হুসাইন। প্রথম ঘটনাটি ভালো লেগেছে, বগুড়া থেকে লিখেছেন। ফারাবি বিনতে তিতাস আমাদের সাথে বলছেন যে কমেন্ট পড়া হয় না। বিলাল হুসাইন সিরাজগঞ্জ থেকে শুনছেন। এমডি রফিকুল ইসলাম, আই লাভ ভূত এফএম। শাহরিয়ার হুসাইন মগবাজার থেকে শুনছেন। এমডি সৈয়ব হাসান খুলনা থেকে শুনছেন। আরমিন নীলি আমাদের সাথে আছেন, জানিয়েছেন সেটা। আলম খোরশেদ আমাদের সাথে আছেন, তিনি বলছেন যে আই হ্যাভ সাম স্টোরি, পাঠিয়ে দিন ভূত এফএমের আমাদের যে ইমেল অ্যাড্রেস সেখানে। এমডি আসগার আলী আমাদের সাথে ফার্স্ট স্টোরি ভালো ছিল, প্রিন্স সৈকত অনেক সুন্দর লাগছে। এছাড়াও লিখছেন আমাদেরকে শেখ মোহাম্মদ রাজীব হাসান সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি, আমি মাহমুদুল হাসান মৃদুল, উত্তরা থেকে এসেছি। ধন্যবাদ রাসেল ভাই। এই ঘটনাটি স্টেশন রোড টুঙ্গির একটি ঘটনা। তো জি। লেখাপড়ার উদ্দেশ্যে আমি ময়মনসিং থেকে প্রথম উত্তরাতে আসি, মানে ঢাকায় আসি। তো ব্যাচেলার লাইফের একটা ঘটনা দেখা যাচ্ছে যে আমি স্টেশন রোডে একটা বাসায় থাকি, নাম ছিল লাইট হাউস, 9 তলায়। টপ রোডে বাসাটা ছিল, মানে 7 তলার উপর। ওখানে একটি ঘটনা, যখন আমি ওই মেসে থাকতাম, মেসে থাকা অবস্থায় প্রায় সময় দেখা যেত মিল কম পড়ে যেত। বিষয়টা এরকম না যে প্রায় সময় কমে যেত, বিশেষ করে একটা নির্দিষ্ট সময়ে মিলটা যখন 10 জন আছি বা 8 জন আছি, মিলটা ক্যালকুলেশন করে ভাগ করে দেওয়া হচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে দুপুরের মিলটা 1টা বা 2টা মিল প্রায় সময় বেড়ে যেত, রাতে আনফর্চুনেটলি 1টা বা 2টা কম পাওয়া যাচ্ছে। স্বভাবতই বাজারের দায়িত্ব বা একটা নির্দিষ্ট সময় পরে মিলটা ভাগ করার দায়িত্ব আমার উপরে পড়ে। 1 সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই দায়িত্বটা আমাকে দেওয়া হয়। আমি প্রথম দিন যখন ভাগ করলাম দেখলাম যে সেম ঘটনা ঘটলো। দ্বিতীয় দিন আমাকে আবার দায়িত্ব দেওয়া হলো। তখন আমি গ্রেটফুলি আমার এক বড় ভাইকে সঙ্গে নিলাম যে ভাই দেখেন, আজকে 1 সপ্তাহ ধরে একই ঘটনা ঘটছে, তো নিশ্চয়ই এখানে কোনো ঘটনা থাকতে পারে। তো দুজনে মিলে গুনে গুনে 10টা বা 12টা মিল ভাগ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আমার যে রুমমেট ছিল, তো ওই রুমমেটটা একটা কল সেন্টারে চাকরি করতো। কল সেন্টারে ওই ভাইকে বলে রাখলাম যে ভাইয়া, আপনি তো বাসায় থাকেন, আপনার তো নাইট ডিউটি, তো আপনি এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে দুপুরের মিলটা কম পড়ছে না, কিন্তু রাতে এরকম কেন হচ্ছে। পরবর্তীতে ওই ভাইয়াটা বিষয়টা বুঝতে পারলো। বোঝার পরে খুব সম্ভবত রাতের 9টা বা 9:30 এরকম বাজে, সে রেডি হচ্ছে যে তার কল সেন্টারের কাজে যাবে। তো দেখলো কি, একটা বিদ্যুটে কালো বিড়াল, মানে এরকম বিশ্রী একটা কালো বিড়াল 7 তলার উপরে আসছে। কিচেন রুমে গেল, যাওয়ার পরে যে বাটিগুলি আমরা ভাগ করে রাখতাম মিলের জন্য, ওখানে ঘোরাফেরা করছে বা গন্ধ শোকার চেষ্টা করছে। গন্ধ শোকার চেষ্টা করার পরে সে খাবারের জন্য চেষ্টা করেনি। মানে যদি এরকম হতো যে সে হয়তো ফেলে নষ্ট করবে বা নষ্ট করার চেষ্টা করেনি, সে গন্ধটা শুকে যে ভেন্টিলেটরটা ছিল ভেন্টিলেটরের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে ওই ভাইটা বিষয়টা খেয়াল করলো যে একটা কালো বিড়াল প্রতিনিয়ত আসছে। তো সে
ওয়াশরুমে গেল, ওয়াশরুমে যাওয়ার ফ্রেশ ট্রেশ হয়ে যখন সে আবার কিচেন রুমের দিকে গেল, দেখা গেল যে 2টা মিল এখানে কম পড়ে গেছে। তো এই ঘটনার কিছুদিন পর আবার কাকতালীয়ভাবে, মানে খুব সম্ভবত 1 সপ্তাহ হবে, 1 সপ্তাহ পরে আমার স্কুলের এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে, বন্ধু তুমি কই আছো বা নতুন কোন জায়গায় উঠলাম? পরে আমি কথা প্রসঙ্গে আমি বললাম যে আমি তো স্টেশন রোডের একটা বাসায় উঠলাম, তো 7 তলায় থাকি। তো আমার যে ফ্ল্যাটটা, এটার পাশে হচ্ছে একটা অংশ খোলা ছাদ, আর একটা অংশে হচ্ছে 2টো রুম, ওখানে আমি ব্যাচেলার থাকি। তো সে কথা প্রসঙ্গে আমাকে একটু সতর্কতা বলবো না, মানে এমনি নর্মালি বললো যে দেখো একটু সাবধানে থেকো আর কি। তো কথা প্রসঙ্গে কথা বললাম। তো কিছুক্ষণ পর আমি কথা শেষ করলে, মোবাইলের কথাটা শেষ করলাম, শেষ করে আবার আমার বাবা মাকে ফোন দিলাম যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তো 1 সপ্তাহ যেহেতু হয়ে গেছে খোঁজখবর নেই। তো তারপর দেখা গেল কথা শেষ করেছি, আচমকা আমি টপ ফ্লোরের দিকে তাকালাম, অর্থাৎ 7 তলার যে টপ ফ্লোরটা, একটা অংশ ওইখানে কার্নিশ আছে, তারপর উপরে যে পানির ট্যাঙ্কটা আছে, তো ওইখানে আমি টপ ফ্লোরটাতে আচমকা তাকানোর সাথে সাথে আমার কেমন জানি মনে হলো যে আমার শরীরটা একটু কাঁপুনি দেওয়ার পর আমি অদ্ভুত কিছু বিষয় দেখতে পেলাম, যে একটা কালো জামা পরা, এটা ঠিক বোরকার মতো না, আবার সিমিলারও না, একটা অন্য ধরনের একটা পোশাক। তো কালো পোশাক পরা ওই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, মানে এমনভাবে তাকিয়ে আছে যে দেখে মনে হচ্ছে যে আমার প্রচণ্ড ক্ষোভ আমার প্রতি, মানে আমাকে পারলে সে হেনস্থা করবে বা কোনো মারধরের একটা আশঙ্কা আছে, যে আমাকে ওইভাবে সে আমার দিকের দৃষ্টিটা ওইভাবে সে তাকিয়ে আছে। তো এটা দেখে আমি প্রথম অবস্থায় ঘাবড়ালাম না, যে এটা হয়তো আমার মনের ভুল, এরকম কোনো কিছু ঘটনা ঘটতে পারে, যেহেতু আমি নতুন জায়গায় এসেছি, তো হয়তো এটা আমার মনের ভুল হতে পারে। তো এটা আমি পরীক্ষা করার জন্য চোখটা বন্ধ করলাম। চোখটা বন্ধ করার 30 সেকেন্ড পরে আমি আবার তাকালাম, তো দেখলাম যে ওটা কালো কোনো মেয়ে না। তো সাথে সাথে সে রূপ পরিবর্তন করলো, মানে চেহারাটা এমনভাবে পরিবর্তন করলো যে একটা দেখা যাচ্ছে যে কোনো পাখির মতো, হয়তো সেটা উট পাখির মতো হতে পারে বা বিশাল আকার কোনো পাখি হতে পারে। পাখিটা এটা আমার সচরাচর দেখা কোনো পাখি না, ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারিতে যেরকম দেখা এরকম কোনো পাখি না। তো দেখে সাথে সাথে আমার কাছে মনে হলো যে সিমিলার, মানে আমার বাস্তব জীবনের সাথে মিলছে না। তো সাথে সাথে ওরকম একটা পাখির মতো হয়ে সে উড়ে চলে গেল। তো ওটা দেখার সাথে সাথে আমি ও বাবা গো এটা বলে আমি একটা চিৎকার করলাম, মানে চিৎকার করার সাথে সাথে আমার মনে হলো যে কেউ হয়তো আমাকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে, স্ট্রেচারে করে 4-5 জন ধরে আমাকে কোথাও নিয়ে যাচ্ছে, আর নিয়ে যাওয়ার পর আমার মাথায় পানি ঢালছে। তো এরপর আমার কিছু মনে নেই। তারপর যখন সকালে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর আমার যে রুমমেট ছিল বা আমার পাশে বেডে যিনি ছিলেন, তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া কালকে রাতে তো এরকম একটা ঘটনা ঘটেছে, তো আমার প্রচণ্ড গরম ছিল, তো আমি ছাদে গিয়েছিলাম কথা বলার জন্য, মোবাইলে কথা বলার জন্য, তো এরকম একটা ঘটনা ঘটেছে, এরকম আমি দেখেছি। তখন সে একটু বিরক্ত হলো, মানে এমনভাবে বিরক্ত হলো যে তুমি কি এখানে মজা করতেছো, মানে সিনিয়র বড় ভাই, মেসের সিনিয়র বড় ভাই, তুমি কি মজা করতেছো যে এরকম কোনো ঘটনা? তুমি কি জানো গত রাতে এমন বৃষ্টি হয়েছে যে ফ্যানটা পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে, আর তুমি বলতেছো যে তোমার গরম লাগছে, তুমি ছাদে গিয়ে এরকম একটা দৃশ্য দেখছো। তো ওই বড় ভাইকে কোনোভাবেই আর বিশ্বাস করাতে পারছি না যে এটা বড় ভাই আসলে এরকম একটা ঘটনা ঘটছে। তখন আমার মনে হলো, তখন আমি একটু কনফিউজড হয়ে গেলাম যে এটা আসলে কি এটা আমার মনের ভুল। তখন আমি সাথে সাথে আমার মোবাইলটা বের করলাম, মোবাইলটা বের করে চেক করতে চাইলাম যে আমি গত রাতে আমার ওই স্কুলের ওই ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম বা বাবা মাকে ফোন দিয়েছিলাম, তো ওটা আমি চেক করি যে তাহলে তো বোঝা যাবে যে আসলে এরকম কোনো ঘটনা
ঘটেছে কিনা, বা আমি টাইমটা মিলিয়ে দেখার চেষ্টা করলাম। তো আমার ফোনটা নিলাম, ফোনটা নেওয়ার পরে আমি কাকতালীয়ভাবে খেয়াল করলাম যে আমার ডায়ালে কোনো নাম্বার নেই, বা কোনো মিস কল নেই, বা কোনো রিসিভ করা নেই, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। তো এই ঘটনার 5-6 দিন পর একদিন আমি আমার পলিটেকনিক থেকে বাসায় গেলাম। বাসায় যাওয়ার ক্লাস শেষ করে বাসায় যাওয়ার পর খুব সম্ভবত এটা মাগরিবের আজান দিবে এরকম একটা সময়। তো আমি বাসায় গেলাম। বাসায় ওই টাইমটাতে কেউ ছিল না, আমি একাই দরজা খুলে ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর ভিতর থেকে একটা ধূপ জ্বালালে যেরকম গন্ধ হয় ঠিক সেরকম একটা গন্ধ। আমার মনে হলো যে কেউ ধূপ জ্বালিয়েছে। তো ভিতরে গিয়ে আর আমি এরকম কোনো কিছু পাইনি যে ধূপ জ্বলছে না, কিন্তু আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বা আমার নিঃশ্বাসে আমি এটা স্পষ্ট বুঝতে পারছি যে এটা ধূপ জ্বালানো হয়েছে। তো এর কিছুক্ষণ পর আমি ফ্রেশ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার যখন আসলাম, তখন নিচে যাব যে কোনো একটা কারণে, তখন যেহেতু আমি পলিটেকনিকে পড়ছি, তো আমার যে কোনো একটা প্রয়োজন, আমি নিচে গেলাম। নিচে যাওয়ার পর নিচে যাব আমি, ছাদের যে দরজাটা, ওই দরজাটা আমি বন্ধ অবস্থায় পেলাম, বা আমার কাছে মনে হলো যে বাইরে থেকে কেউ আটকিয়ে দিয়েছে। তো আমি বাইরে থেকে প্রচণ্ড ধাক্কা দিচ্ছি, কিন্তু দরজার কোনো অবস্থায় খুলছে না। তো যেহেতু আমরা একবারই টপ ফ্লোরে থাকতাম, বা এখানে নিচে একবারে নিচে। আপনার শেষ করতে হবে ঘটনাটা কি হয়েছিল, তারপরে আমি তারপরে আপনি মূল ঘটনায় আসি আমরা। জি, এরকম ঘটনা প্রায় সময় ঘটতে থাকতো, বা জি, আমি যখন প্রায় সময় দেখতাম যে জি, জি, জি। সাথে কেউ হাঁটছে বা আমাকে ফলো করছে, বা প্রায় সময় দরজাটা বন্ধ অবস্থায় পেতাম, বা বন্ধ অবস্থায় পাওয়ার পর আমরা এরকম অবস্থাতেই বিশ্বাসযোগ্য ঘটনা ছিল না, যে হয়তো প্রথম ভাবতাম হয়তো কেউ দুষ্টামি করে এটা বন্ধ করছে, জি, জি। কিন্তু আসলে ভেরিফাই করে দেখা গেছে যে এরকম কোনো ঘটনাই ঘটতো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন সবাইকে, তারপরে আপনার ঘটনায় যাব, এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটা ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের দ্বিতীয় অতিথির ঘটনা। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি এরশাদ উত্তরা থেকে। জি। আসসালামু আলাইকুম লিসনার্স। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা বলবো এটা আমার একটা কালেক্টেড স্টোরি। ভূতে প্রেমের পর ভালোবাসা থেকে নিজের যে ইউজুয়াল জবগুলো থাকে তারপর তো খুঁজে বেড়াই যে কোথায় কোন স্টোরি পাওয়া যায়। তো এটা হচ্ছে, যেহেতু আমি উত্তরা থাকি, উত্তরাকে আপনারা বলতে পারেন এটা উত্তরা মডেল টাউন না বলে হাসপাতাল মডেল টাউন বলতেন, বিকজ লট অফ হসপিটালস আর দেয়ার। প্রত্যেকটা গলিতে গলিতে হসপিটালস, ক্লিনিক ভরা। তো ওরকমই একটা হসপিটাল আমি, যেহেতু অ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, আমি এটা বলছি না, নামটা বলতেছি না, এবং যে এটা লাশ ভাই অ্যাম্বুলেন্সের একজন ড্রাইভার, ওনার নামটা আমি আসল নামটা বলবো না আর কি। সো ওনার সাথে আমার গত পরশু দেখা হয়। তারপরে দেখা হতে আমি চা খাচ্ছিলাম, তো জিজ্ঞেস করলাম যে ভাই এরকম এরকম। তো উনি ওনার একটা স্টোরি বললেন, দ্যাট ওয়াজ হ্যাপেন্ড লাস্ট মান্থ। উনি যেটা বলেছিলেন, ওনার একদম উনি যেভাবে বলেছেন ওভাবে বলতেছি আমি। এটা একটা যে কোনো একটা হসপিটালে একটা লোক মারা গিয়েছে রাত, লিভার সিরোসিস হয়েছিল, রাত 9টার দিকে মারা গিয়েছে। হি ওয়াজ ফ্রম কাশীপুর। কাশীপুর হচ্ছে গিয়ে বরিশালের একটা ছোট গ্রাম। তো ওখান থেকে ওনাকে ওনার ওই যে ভদ্রলোক মারা গিয়েছেন তার মামা ছিলেন, আপন মামা, এবং তার এক দুঃসম্পর্কের ভাই, এরা দুজন। তো সে ওই লোকের নাম, ড্রাইভারের নাম হাসান ভাইকে তারা রেড করলো ওই লাশটা নিয়ে যাবে। তো হাসপাতালের আপনার ফর্মালিটিস মেনটেন করে ওরা লাইক 11:30 দিকে, রাতটা 11:30 দিকে রওনা করে। হাসান ভাই সাথে ছিল একজন, তার যে একজন হেল্পার থাকে ও ছিল, মামা, ওই ডেড বডির মামা, আর সেই দুঃসম্পর্ক, তারা 4 জনে। তো ওরা আরিচা হয়ে না গিয়ে ওরা আপনার মাওয়া হয়ে রওনা করছে। মাওয়াতে একটু দেরি হয়েছে, কারণ এখন নদীতে অনেক পানি। মাওয়া থেকে ওরা ফেরি পার করে কেওড়াকার দিকে যেতে প্রায় 2.5 ঘন্টা।
তো লাইক ওরা কেওড়াকান্দির ওদিকে পৌঁছতে পৌঁছতে প্রায় পৌনে তিনটা বেজে গেছে রাত্রে। তো কেওড়াকান্দি থেকে সোজা গিয়ে ভাঙ্গা থেকে তারপরে গৌরনদীর দিকে যেতে আপনার মানে দুই পাশে তেমন কোনো লোকালয় নাই, দুই পাশে আপনার ধানি জমি, অনেক লম্বা জায়গা। তো উনি যেভাবে বললো যে আমরা ভাঙ্গা পাস করে লাইক 15-20 মিনিট আমরা ড্রাইভ করছি, হঠাৎ করে আমার গাড়ির সামনে মনে হয় এটা বানরের মতো পড়ছে। তো বানরের মতো পড়ছে দেখে আমি গাড়িটা খুব হার্ড ব্রেক করলাম। যখনই আমি ব্রেক করে আসলে তখন দেখলাম যে না, একটা বানর না, অ্যান্ড ওইটা আসলে বানর ছিল না, এটা বানরের মতো দেখতে, কিন্তু মুখটা হচ্ছে কি আপনার এগুলো খুবই ছোট ছোট, মুখটা মানুষের মতো কুৎসিত মানুষের মতো, কিন্তু প্রত্যেকটা লেজ আছে এবং গায়ে বড় বড় পশম। তো এই জিনিস আমার জীবনে কখনো দেখিনি। তো ওরা গাড়িটাকে এমনভাবে ওরা অনেকগুলো মানে অ্যাটাক করছে যে গাড়িতে ওরা কেউ ইয়ের উপরে উঠতেছে, উইন্ডশিল্ডের উপর উঠতেছে, লাফালাফি করতেছে, এবং তাদের চোখগুলো ছিল হচ্ছে আপনার একটু বড় বড়, লালচে এবং জল করতেছিল। এগুলো দেখে এখন হাসান ভাই বারবার গাড়ি স্টার্ট করছে, তো গাড়ি স্টার্ট নিচ্ছে না। আরও একটা জিনিস যেটা ঘটেছে, ওই রাস্তাটা যে বরিশালে ওই ভাঙ্গা থেকে সোজা রোডটা যেটা গিয়েছে, ওটা কিন্তু আপনার রাসেল ভাই বরিশালে যায়, ওখান থেকে স্বরূপকাঠি যায়, ওখান থেকে পটুয়াখালী যায়, বরগুনা, ওই সেম রোড, এবং প্রচুর মানে নাইটের গাড়িগুলো ওখান থেকে চলে। কিন্তু উনি আমাকে বললো যে এরশাদ ভাই, ওই যে সময় এই ঘটনাগুলো যে ঘটতেছে, there was not a single bus, no minibus, no truck, nothing, কিচ্ছুই পাচ্ছিলাম না। এবং আমরা খুব চাচ্ছিলাম যে একটা কিছু পাই, আমরা যেন হেল্পের জন্য বলতে পারি, যে কারণ আমরা গাড়ি থেকে নামতে পারতেছি না। সাডেনলি তারা মনে করেন যেখানে পিছন কম্পার্টমেন্টে, যেখানে ফ্রিজিং কম্পার্টমেন্টটা, ওখানে তো আপনার লাস্টের ডেড বডিটা রাখা একটা কফিনের মধ্যে। তো ওরা বুঝতেছে যে ওটা মানে খোলার খুব চেষ্টা করতেছে বা ভাঙাচোরা, মানে খুব পুরা ওনাদের যে অ্যাম্বুলেন্সটা পুরোটা দুলতেছে, এরকম করে করতে করতে, এবং তারা কোনোভাবে নামতে পারতেছে, কারণ বাইরে অনেকগুলো ওই ধরনের ওই জন্তু বলতে পারেন, ক্রিয়েচার বলতে পারেন, হোয়াট এভার। তো এরা মানে ভিতরে বসে দোয়া পড়া ছাড়া কোনো, তারা দোয়া দৌড় পড়তেছিল খুব জোরে জোরে, এবং বারবার স্টার্ট নেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু স্টার্ট নিচ্ছিল না গাড়ি। তো এরকম করে অলমোস্ট অ্যান আওয়ার, তারপরে দেখলো যে হঠাৎ করে এগুলো চলে যাওয়ার পর তারপর রাত 10-15 যখন তারা চলে যায়, লাইক উইদিন 5-10 মিনিটস দেখা যায় না, ইউজুয়ালি যে গাড়িগুলো নাইট শিফটে চলে, বরিশালের দিকে যাচ্ছে, পটুয়াখালীর গাড়ি সবগুলো যাচ্ছে, আর ওনাদের গাড়িটা সাইড করা। তখন ওরা একটু মানে মনের মধ্যে সাহস আসলো, তখন নামলো, নেমে পিছনে গিয়ে যা দেখলো, আসলে ইট ওয়াজ আউট অফ দ্যার ইমাজিনেশন। দেখলো যে তারা কফিনটা তো রাস্তায় পড়ে আছে, কফিনটা ভাঙাচোরা পুরা, এবং কফিনের মধ্যে ডেড বডির শুধু পাঁজরের কিছু হাড় এবং স্কেলটা ছাড়া আর কিছুই নেই। আমাকে হাসান ভাই বলতেছিল যে এরশাদ ভাই, যে আপনি যদি বিশ্বাস করেন, এক ফোঁটা রক্ত কোথাও ছিল না, মানে রক্তটা লাইক আমরা যেমন যদি মুরগি খাই বা কিছু খাই, যেভাবে আমরা চিবিয়ে খাই, ঠিক ওইভাবেই ছিল। দেয়ার ইজ নট এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড, মানে ব্লাডগুলো কেউ চাইটা খায় নিচ্ছে সব। তারপর তার মামা খুব মানে হাউমাউ করে কাঁদতেছিল অবস্থাটা দেখে। তারপর আর কী করবো, ওনার কাছে একটা চাদর ছিল, ওই বোনস যেগুলো ছিল, অল্প কিছু বোনস, ওগুলো ওই চাদরের মধ্যে উঠাই নিয়ে তারপর বাইরে গিয়ে ওটার উপরে জানাজা করে ওটাকে দাফন করা হয়েছে। এই ছিল স্টোরি রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় যাব আপনার কাছে, এবং আপনারা একটা ঘটনা শুনবো। আমাদের দ্বিতীয় অতিথি যিনি আছেন, প্রথম অতিথি, তার কাছে আবারও ফিরে যাচ্ছি, এবং তার কাছে আমরা একটা ঘটনা শুনে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি যে আপনারা লিখতে থাকবেন আমাদেরকে। চলুন শুনে আসি আমাদের প্রথম অতিথির দ্বিতীয় ঘটনাটি। জি বলুন। থ্যাংক ইউ রাসেল ভাই। আপনার নামটা তার আগে আরেকবার বলতে হবে, অ্যান্ড আপনি কোথা থেকে এসেছেন সেটাও আরেকবার একটু বলে ফেলতে হবে। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি ফারহান ফ্রম উত্তরা। রাসেল ভাই, এখন যে ঘটনাটা শেয়ার করব এটা হচ্ছে আমার বড় ভাই এবং বোনের সাথে ঘটা। এটা অনেক বছর, নিয়ার অ্যাবাউট 35 ইয়ার্স আগের ঘটনা। তখন আমার ভাই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়তেন। তো উনি হোস্টেলে থাকতেন। তো একদিন শীতের বিকেলে আমার মেজো বোন তো ব্যাডমিন্টন খেলছে, হঠাৎ করে দেখতেছে কি, মানে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে, মাগরিবের আজান তখনও দেয়নি,
তো দেখতেছে যে হঠাৎ করে যে ভাইয়া হাত হাত দিয়ে আপুকে ইশারা দিচ্ছে। তো আপু তো অনেক এক্সাইটেড হয়ে গেছে যে ভাইয়া এত মানে এই সময় হঠাৎ করে বাসায় কিছু না বলে কিভাবে আসছে। ভাইয়া তখন স্কুলে পড়ে, তার তো আসার কথা না। তো আপু শখ, তারপরে মানে ভাইয়া হাত দিয়ে তাকে ইশারা দিচ্ছে। তো আপু দৌড়ে ভাইয়ার দিকে গেছে, মানে যাচ্ছে। তো যতই কাছে যাচ্ছে মানে মনে হয় ভাইয়া ততই দূরে সরতেছে, এরকম একটা বিষয়। তো এরপরে মানে কিছু দূর যাওয়ার পরে এর ভিতরে মাগরিবের আজান দিয়ে দিয়েছে রাসেল ভাই। তো আমি তার আগে একটু বলে রাখি রাসেল ভাই, আমার হোম টাউন বরিশালে, তো আমাদের যে বাসাটা ওইটা বাসার একটা পোর্শন আপনার একটু ব্যাকওয়ার্ড, এবং ওইখানে এই টাইপের অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের অনেক বিষয় এখানে আছে। তো ওইটা হচ্ছে তিনটা বাসার মিলে একটা কর্নার রাসেল ভাই। তো ওই কর্নারের দিকে যাচ্ছে। এমন সময় আমার কাজিন ছিল আমার আপুর সাথে। তো ওই আমার কাজিন আমার আপুকে বলতেছে, তুই কোথায় যাচ্ছিস? বলতেছে, তুই দেখতেছিস না দাদা আসছে, ঢাকা থেকে দাদা আসছে। তো আপু বলতেছে, কোথায় দাদা? দাদাকে তো দেখা যাচ্ছে না। তো আপু বলতেছে, সামনেই তো দাঁড়ানো আছে। তো বলতেছে, কোনো দাদা আসে নাই, তুই চল ভিতরে চল। এই কথা বলে আপুকে ভিতরে নিয়ে আসে। আসার পরে আপুকে জিজ্ঞেস করে, মানে আমার আম্মার কাছে ঘটনাটা বলতেছে আমার কাজিন। তো আপু আম্মার সাথে এইভাবে শেয়ার করছে যে আপু দেখছে যে আমার বড় ভাই আসছে। তখন মানে হোস্টেলের এসেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলের একটা ড্রেস কোড আছে ওদের। তো ওইরকম একটা ড্রেস পরা ভাইয়া আপুকে হাত দিয়ে ইশারা করে ডাকছে। তো এটাই ছিল ঘটনা, আসলে কেউ ছিল না ওইখানে। এটা আপুর একটা ইয়া ছিল। ধন্যবাদ আপনাকে। এটা আমার আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, এবং আমাদের একটা অডিও ক্লিপ আমরা এখন শুনে আসবো, এবং আশা করছি যে এই ক্লিপটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এবং তারপর ইন দ্য মিন টাইম আপনারা আমাদেরকে লিখুন অবশ্যই যে আপনারা কোন ধরনের মানে কোন ঘটনাটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমাদের ফেসবুক পেজে লিখে আমাদেরকে জানান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, ফিরে আসবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সামিউল ইসলাম সিদ্দিকী দীপ্ত, আমি পোল্যান্ডে থাকি। আজকে শুরুতে ঘটনায় চলে যাই। জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, আমি জানি আপনার সবসময় ভালো দলেই থাকেন। তো ঘটনাটা যখন আমার সাথে ঘটে, দ্যাট টাইম আই ওয়াজ ইন নেদারল্যান্ডস, ইন আমস্টারডাম। তখন আমি আমস্টারডামে পড়ালেখা করতাম। আমস্টারডাম ইউনিভার্সিটি অফ আমস্টারডামে একটা ডিপ্লোমা কোর্সে আমি তখন যাই নেদারল্যান্ডসে, বাংলাদেশ থেকে। সো যখন আমি নেদারল্যান্ডসে থাকতাম সেই সময় আমার সাথে একটা ঘটনা ঘটে যায়। আসলে অনেক সময় আমরা বলি, অনেক মানুষে আমরা বলি যে প্যারানর্মাল অনেক কিছু বিলিভ করি না। ওয়ান্স আপন টাইম আমিও ওরকম ভাবে বিলিভ করিনি, কারণ আমি কোনোদিন দেখিনি বা এক্সপিরিয়েন্স করিনি। তো সেই হিসেবে আমি আসলে বলতেছি, পরবর্তীতে আমার আসলে বিলিভ হয়েছে না এরকম কিছু ঘটতে পারে। আমার ঘটনাটা এতটা ভয়ঙ্কর না, তবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন মানুষদের সাথে। সো ঘটনাটা ঘটে আমার সাথে দ্যাট টাইম, আমি একটা রেস্টুরেন্টে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে তখন আমি পার্ট টাইম জব করতাম। প্রতিদিন আমাকে 5 ঘন্টা সেখানে আমার কাজ করতে হইতো। আমি শুধু, আমার দায়িত্ব ছিল শুধু ক্যাশ বোনা এবং ক্যাশগুলোকে লাস্টে কাউন্টিং করে মালিককে বুঝাই দেওয়া আসা যে করেই হোক, কারণ তার রেস্টুরেন্ট ছিল অনেকগুলা, আর ইট ওয়াজ এ টার্কিশ রেস্টুরেন্ট। সো নেদারল্যান্ডস অনেক টার্কিশ রেস্টুরেন্ট আছে। সো আমস্টারডামে যখন আমি ঘটনাটা ঘটে তখন আমি কাজ করতাম হচ্ছে বেলমার এরিনা। ইটস এ ভেরি বিগ প্লেস ইন আমস্টারডাম। এটা খুবই ফেমাস একটা জায়গা বলা যায়। আয়াস্ক যে টিমটা আমরা দেখি চ্যাম্পিয়ন্স লিগে মাঝে মাঝে, এই টিমটা স্টেডিয়ামের বাইরে, আয়াস্কের ফিল্ডের বাইরেই আমাদের রেস্টুরেন্টটা ছিল। তো সবসময় এটা জমজমাটপূর্ণ একটা জায়গা ছিল। দেখা যায় তো বিকেলবেলা যখন নেদারল্যান্ডস যত ব্যাংক আছে, ব্যাংকের হেডকোয়ার্টার আমস্টারডামের এই বেলমার এরিনাতেই, প্রায় 16-17টা ব্যাংক। তো দেখা যেত যে বিকালবেলা এরকম অবস্থা হইতো মেট্রো রেলে, সেই সময় প্রায় 30-40 হাজার মানুষ একসাথে বাইরে হইতো সেখান থেকে, তো ক্রাউডলি থাকতো। শুক্রবার নাইট ছিল, শুক্রবার দিন আমার কাজ শেষ, স্যাটারডে সানডে সব কিছু বন্ধ, ইউনিভার্সিটিও বন্ধ, কাজও নাই। আমি আবার 2 দিন কাজ করি না ওই টাইমে, উইকেন্ডে। তো 11:30 দিয়ে ক্লোজ করে আমি বাইর হই, যেহেতু কালকে বন্ধ, তাহলেও কোনো সমস্যা নেই। সো চিন্তা করলাম যে লাস্ট শো কোথায় আছে, লাস্ট সিনেমাটা আমি যে কোনো একটা মুভি দেখতে চাচ্ছিলাম। আর তখন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7 ছাড়ছিল আমার যতটুকু মনে আছে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7 যখন ছাড়ে তখন বেলমার এরিনাতে পাথওয়ে, আমাদের যে সিনেমা হল, এটা হচ্ছে নেদারল্যান্ড আমস্টারডামের অন্যতম বড় সিনেমা হল,
এখানে লাস্ট শো ছিল রাতে 12টায়। সো একটা সময় লাস্ট চিন্তা করলাম 11:30 বাজে, 12টার দিকে ঢুকে যাই, ছবি টবি দেখে বের হয়ে পড়লাম। রাত্রে পুরো ফিল্ম আমি ওরকম ভাবে দেখতে পারিনি, আমি 2:05 কি 6 দিকে আমি বের হয়ে যাই, আমার ভালো লাগতেছিল না, বের হয়ে গেলাম। প্রচন্ড শীত ছিল দ্যাট টাইম, তখন বাইরের টেম্পারেচার ছিল -14। সো বরফ কিছুক্ষণ আগে স্নোফল হয়েছে, হওয়ার পরবর্তীতে তো নেদারল্যান্ডস আমরা সবাই আপনারা হয়তো জানেন আমস্টারডামের মধ্যে প্রচুর পৃথিবীর সব থেকে বেশি বলা যায় অন্যতম কান্ট্রি যেখানে মানে সাইকেলের রাজধানী বলা হয় হচ্ছে আমস্টারডামকে। আপনাদের এটা অনেকে হয়তো জানেন, নেদারল্যান্ডসে আমস্টারডামে যতটুকু শহরে যতটুকু মানুষ না থাকে তার থেকে বেশি সাইকেল আছে, তারা সাইকেল চালায়। তো সেই হিসেবে আমি আমার সাইকেল সুন্দর করে মাফলারটা বনে নিলাম, হাতে গ্লাভস টুপি সবকিছু পরে সাইকেল দিলাম টান। তো বাসা আমার এখান থেকে প্রায় বেলমের এরিয়া থেকে আমার বাসা প্রায় 6.5 কিলোমিটার। তো সুন্দর করে যখনই আমি রওনা দিই, আমার ঠিক মনে আছে বেলমের এরিনার পরবর্তীতে আমার যেটা পড়বে হচ্ছে মৈদারপুর স্টেশন, মলিকান স্ট্রাট, তারপরে পড়বে হচ্ছে আমার বেন্দার মাদুয়েকের পরবর্তী অ্যামস্টেল স্টেশন, তারপর লাস্ট পয়েন্ট যেটা আমাকে যেতে হবে ক্রাউসল্যান্ড ডিমেন সাউথ হয়ে আমাকে যেতে হবে সায়েন্স পার্ক, ক্যারোলিনা ম্যাকলারবেন 3088, এটা আমার অ্যাপার্টমেন্ট নাম্বার ছিল। সো যখন আমি বেন্দার মাদুয়েক ক্রস করলাম, বেন্দার মাদুয়েকের পর অ্যামস্টেল স্টেশন ক্রস করার পর যখন আমার আসলে আমি মূলত যেখানে ক্রাউসল্যান্ড গ্রেভিয়ার্ড যেটা নিয়ে আসলে আমার কাহিনী এটা হয়েছে, গ্রেভিয়ার্ডের কাছাকাছি যখন আসি আমি, সেই টাইমে আসার পরবর্তীতে গ্রেভিয়ার্ডটা নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে আমি গ্রেভিয়ার্ডটা নিয়ে কিছু বলতে চাই মানুষদের, না হলে বুঝবেন অনেকে। গুগলে হয়তো আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন ক্রাউসল্যান্ড গ্রেভিয়ার্ড। আমি যতটুকু আমার নলেজে আছে, আমি ক্রাউসল্যান্ড গ্রেভিয়ার্ড নিয়ে এরকম কোনো কিছু আমি ইন্টারনেটে পাই নাই, তবে ওইখানকার স্থানীয় মানুষরা যারা আছে তারা যেভাবে বলে, দেখ এটা সবাই জানে যে ক্রাউসল্যান্ড গ্রেভিয়ার্ডটা কতটা ভয়ঙ্কর একটা গ্রেভিয়ার্ড। এই গ্রেভিয়ার্ডটা এটা হচ্ছে আমস্টারডামের সব থেকে বড় গ্রেভিয়ার্ড। যদিও অনেক ধরনের লোকপ্রচার, অনেক ধরনের মানুষের মুখের মধ্যে অনেক ধরনের কথা শোনা যায় ক্রাউসল্যান্ড গ্রেভিয়ার্ড নিয়ে স্পেশালি, তো সেই হিসাবে এটা এত বড়, এটা দৈর্ঘ্যে হচ্ছে 3.8 কিলোমিটার, প্রস্থে হচ্ছে 1.2 কিলোমিটার, এবং বলা হয় নট অনলি আমস্টারডাম, ডেনহেগ, রটারডাম, আমস্টারডাম, তারপরে আর্লেম, সব পুরা যতগুলো স্টেট আছে সবগুলো স্টেটের মধ্যে নেদারল্যান্ডস খুবই ছোট একটা কান্ট্রি, বাংলাদেশের চেয়ে ছোট একটা দেশ। সো হোল নেদারল্যান্ডসের মধ্যেই বলা যায় এটা খুবই একটা বড় একটা গ্রেভিয়ার্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক ধরনের দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন স্যার অ্যাডলফ হিটলার যখন পশ্চিমাঞ্চলে এবং উত্তর পূর্ব দিকে যখন আঘাত আনে, তখন নেদারল্যান্ডসেও কিছু ধরনের ধ্বংসযোগ্য হয়, এবং ওয়ান্স আপন আ টাইম পর্তুগালের সাথে নেদারল্যান্ডসে যখন পর্তুগিজদের সাথে যখন ডাচ, এটা প্রায় বলা যায় 1700 সালের দিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক আগে, যখন একবার আক্রমণ হয়, অ্যাটাক হয়, তখন অনেক ধরনের সৈন্য যারা পর্তুগিজে যখন নেদারল্যান্ডসকে যে কোনোভাবে হোক আক্রমণ করছে এবং তারা যখন প্রতিহত করার চেষ্টা করছে, তখন অনেক ডাচদের মেরে এখানে গণকবর দেওয়া হয়েছে। মানে এই কথাগুলো শোনা যায়, এবং ওখানে স্তম্ভগুলো লেখাও আছে যে এত এত সালে এটা একটা গণকবর, 1793 সাল লেখা আছে, 1790 সাল লেখা আছে, দফায় দফায় বিভিন্ন সময়। তো ওইখানে অনেক ধরনের ভৌতিক কিছু কাহিনী হয়, এবং সাইডে দিয়ে এখানে অনেক মানুষের কাছে শোনা যায় যে এখান দিয়ে বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানির 3টা দেশের ট্রায়াঙ্গেল করার জন্য মানে মিল সংযোগ একটা রোড আছে, হাইওয়ে রোড আছে, যেটাকে বলা হয় বিজনেস টানেল নেদারল্যান্ডসের। এই বিজনেস টানেলটাকে বিভিন্ন সময় এখান থেকে প্রচুর গাড়ি প্রতিনিয়ত জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডসের মধ্যে যত বড় বড় লরি আছে, বাস আছে, সবগুলো আসলে এখান থেকে চলাচল করে। সো এখানে অনেক ড্রাইভারদের কাছে অনেক ধরনের ভৌতিক অভিজ্ঞতা বা অনেক ধরনের কথাবার্তা শোনা যায়। তো আমি আমার ঘটনায় আসি, আমি যখন ক্রাউসল্যান্ড গ্রেভিয়ার্ডটা ভয়ঙ্করের জন্য ক্রাউসল্যান্ড গ্রেভিয়ার্ডটার একটা বিশেষত্ব কি, এটা অনেক সুন্দর একটা গ্রেভিয়ার্ড, তারা এত সুন্দর করে গ্রেভিয়ার্ডটা সাজায় রাখছে। আপনারা জানেন ক্রিশ্চিয়ানরা তারা ফুল অলওয়েজ তাদের গ্রেভিয়ার্ডের মধ্যে থাকবে, সেটা কবরের উপরে হোক বা যে কোনোই হোক, আপনার তাদের বাগানের একটা সুন্দর একটা সিস্টেম থাকবে। তো যেহেতু একটা ভৌতিক একটা এক্সপিরিয়েন্স এখানে অনেকেই বলে, সেই হিসেবে ক্রাউসল্যান্ড গ্রেভিয়ার্ডের গেট আছে হচ্ছে 19টা। এই 19টা গেটের মধ্যে বিশাল বিশাল সার্চ লাইট লাগানো থাকে, তো আলোর কোনো অভাব হয় না। নেদারল্যান্ডসে অলওয়েজ তাদের কিছু ইতিহাস আছে, যেটা আমি এখন আসলে বলতে পারতেছি না। তাদের ইতিহাস অনুসারে নেদারল্যান্ডসকে কোনোদিনও শহরটাকে আমস্টারডাম স্টেটটাকে, রাজধানীটাকে কোনোভাবেই তারা আলোর আধারচ্ছন্ন কোনোদিনও রাখবে না, বা অন্ধকারে কোনোদিন রাখে না, তারা আলো হিসেবেই রাখে। যদিও ইউরোপের সব কান্ট্রি, আমি 11টা দেশ ঘুরছি, সবগুলোর মধ্যে আমি দেখছি না সবগুলোতেই লাইটিংই করে, তবে এখানে একটু বেশি আলোর ব্যবস্থাটা। সো আমি যখন ক্রাউসল্যান্ড গ্রেভিয়ার্ডের কাছাকাছি আসি, আমস্টেল স্টেশন ক্রস করার পর যখন আমি
19 নাম্বার গেট, এই সাইডে হচ্ছে 19 নাম্বার গেট, আর একদম ওই সাইডে হচ্ছে 1 নাম্বার গেট। 19 নাম্বার গেটের থেকে 19 নাম্বার গেট থেকে ডাইরেক্ট 11 নাম্বার গেট পর্যন্ত হচ্ছে, এটা আমি যদি তুলনা দিই, 19 নাম্বার গেট থেকে 11 নাম্বার গেট পর্যন্ত দেখা যায়। তারপরে ডানে মোচন নিলে ডান দিক থেকে 10 নাম্বার গেট থেকে 1 নাম্বার গেট। একটা জিনিস লক্ষ্য করলাম, এই রাস্তাটা সম্পূর্ণ লম্বা এবং বিশাল বিশাল গাছ আছে এই রাস্তাতে। আপনারা হয়তো জানেন এগুলা প্রায় 100 বছরের উপর এগুলো বয়স গাছের, বিশাল বিশাল গাছ। সো কোনো ধরনের লাইটিং নেই ওই দিন, কোনো লাইটই জ্বলতেছে না, যেটা আমার কাছে সবচেয়ে অবাক করছে সেই সময়। কেন একটা লাইট নষ্ট হবে, ওকে ফাইন, কোনো লাইট জ্বলবে না কেন? তবে বরফ পড়লেও একটা জিনিস ওই দিন মানে ছিল, সেটা হচ্ছে আকাশে খুবই সুন্দর চাঁদ ছিল দ্যাট টাইমে। সো চিন্তা করলাম, এত চিন্তা করার টাইম নেই, -14 -15 এরকম তাপমাত্রার মধ্যে কে কিভাবে ফিলস লাইক দেখা যায় যে -19-20 হয়ে যায় অনেক সময়। আর যেহেতু সমুদ্র বৃষ্টির নিচে প্রচুর বাতাস থাকে, সে সময় শীত আরো বেশি লাগে। তো এত চিন্তা করার টাইম নেই, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাইলাম, যাইতে থাকলাম। যাইতে থাকতে 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 আমার যখন মনে আছে, আমি যখন 17 নাম্বার গেট ক্রস করে 13 নাম্বার গেট, দ্যাট টাইম অলওয়েজ আমি বলি আনলাকি 13, এটা আমি জানি না কেন, অনেকের সাথেই হয়েছে এই ধরনের কথা। 13 নাম্বার গেটের কাছে যখনই আসলাম, সেই সময় সবচেয়ে অবাককর বিষয়, আমি সেখানে এখন আমার আরেকজনের নাম আমি অ্যাড করতেছি, যে নামটা অ্যাড না করলি না। সেখানে দ্যাট টাইম আমার যে গার্লফ্রেন্ড ছিল, এমিলি গালফারোস কোলি, শি ওয়াজ আর্জেন্টাইন। দ্যাট টাইম আমি দেখি এমিলি দাঁড়ায় আছে, স্বাভাবিক, আমি ফ্ল্যাশ লাইটের মধ্যে দেখি এমিলি দাঁড়ায় আছে, আমাকে সিগন্যাল দিয়েছে, যেটা সম্ভব না। এমিলি সেই সময় হঠাৎ করে আমার সাইকেল থামানোর বড় সময় আমি হঠাৎ করে দেখতে পারি যে দীপ্ত তুমি দাঁড়াও, যে করে ও ওর ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করছে, আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি দাঁড়াও। আমি দেখি তো ফার্স্ট অবাক, আমি টাস্কি খেয়েছি, এবার বাস্তব কথা বলতে যে তুমি এত রাত্রে এখানে কিভাবে পসিবল, এটা তো সম্ভব না, তুমি এখানে কি করতেছো? এখান থেকে তো আমাদের বাড়ি এখনো তো অনেক দূর, এখনো তো 1.8 কিলোমিটার সামথিং আছে, কারণ গ্রেভিয়ার শেষ হলেই আমাদের কিছু দূর আর কি, বাসা সায়েন্স পার্ক বেশি দূর না, ক্যারোলিনা ম্যাকলারবেল। তো যখন আমি করলাম, তখন আমার বলতেছে তুমি এরকম, ও সাধারণ একটা টি শার্ট আর একটা জিন্স প্যান্ট, বাইরে এত টেম্পারেচার, তুমি এরকম ভাবে, মানে কাহিনী কি? তাও যথাসম্ভব সেই করলো। আমি সাইকেল থেকে নামলাম, সাইকেল থেকে নামে জিজ্ঞেস করার পরবর্তীতে, হ্যাঁ আমার আন্টি তো এখানে আছে, আমার আন্টি সে আর্জেন্টিনা থেকে আসছে, তার ডেনমার্কে পোস্টিং ছিল, সে ডেনমার্কে থেকে নেদারল্যান্ডসে ঘুরতে আসছে, আর সে ইউনাইটেড নেশনে জব পাইছে, সো এখানে ঘুরতে আসছে, আমি তার সাথে দেখা করতে গেছিলাম। তুমি দেখা করতে গেছিলে, আমি যখন তোমাকে সন্ধ্যা 7:30টায় কল দিই, তখন তো তুমি ঘুমাইতেছিলা, তখন তুমি আমাকে বলো নাই না দীপ্ত এত কথা বললো না, চলো যাই, বাসায় যাই। সো এখন একটা কথা আছে, 13 নাম্বার গেট দিয়ে একটা, এই গ্রেভিডের ভিতর দিয়ে একটা মানে রাস্তা আছে, এই রাস্তাটা 1 নাম্বার গেটে যা ঠেকে, একটা বড় রাস্তার মতো আছে, এটার ভিতর দিয়ে 1 নাম্বার গেট দিয়ে বেরোলে আমার মিনিমাম না হলেও 350 মিটার আমার সাইকেল কম চালাইতে হবে। তো আমি খুব তাড়াতাড়ি ভাবে আমি ওখান দিয়ে যেতে পারবো, কোনো ধরনের আমার সমস্যা হবে না। তো সেই সময় এমিলি আমাকে বললো চলো যাই, আমরা গ্রেভিটির ভিতর দিয়ে যাই, চলো। আমি বলছি এমিলি কি তুমি পাগল হয়েছো নাকি, আমি ইয়েতে যাবো, আমি গ্রেভিটির ভিতরে যাবো, এটা তো সম্ভব না এখন, তুমি জানো এটা একটা হন্টেড প্লেস, আর আমি এগুলা বিষয়ে মুখোমুখি হইতে চাই না। আমি ভয় পাই কি না পাই সেটা পরের বিষয়, কিন্তু আমি এই জিনিসের মুখোমুখি হইতে চাই না। আমি যেহেতু জানি মানুষজন বলে যে এটা একটা খুবই একটা ডেঞ্জারাস একটা এরিয়া, আমি কেন যাবো সেটার ভিতর দিয়ে? সো আমার তো যাওয়া উচিত না। না তোমাকে যাইতে হবে, চলো, যে যাইতে হবে, তোমাকে যাইতে হবে। এক কথা কাটাকাটিতে, মানে আমি যখন তাকে, মানে সে যখন ভিতর ঢুকে না, তখন আমার হাত ধরছে, আমি তার হাত যখন ধরছি, না সে যাবে, একা যাবে, আমাকে ছাড়াই সে যাবে ওইটার ভিতর দিয়ে, আমি তার হাত ধরছি, সে আমাকে একটা ঝাটকা দেয়। সে আমাকে আসলে একটা কথা বলতে কি রাসেল ভাই, এটা আসলে অবিশ্বাস্য একটা জিনিস, যে একটা 52 কেজির একটা মানুষ, যত চাই কিছু আমরা যদি সাইন্টিফিক ভাবেই করি, আমি 5 ফুট 10 ইঞ্চি, আমার উচ্চতা 5 ফুট 10, আমার ওজন 90+, আমি বডি বিল্ডিং করতাম সেই সময় যদি আমাকে একটা 52 কেজির একটা মানুষ আমাকে ধাক্কা দেয়, কত দূরেই আমাকে দিতে পারবে? আমাকে সে একটা ধাক্কা দেয়, আমার এখন মনে আছে, আমি মনে হয় 7-8 হাত পিছে আমি মানে পড়ে গেছি, আমি ডাইরেক্ট যে বরফের উপরে পড়ছি আমি, যেটা একটা মেয়ের পক্ষে সম্ভব না। আর এমনিকে তো আমি জানি এটা তো সম্ভব না, এটা তো পসিবল না। সো আমি উঠছি, যে করেই হোক, মোবাইলটা সাইডে পড়ে গেছিল, মোবাইলের পুরো স্ক্রিন ফাইটে গেছে, যে করেই, তাও মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলতেছে। তারপর আমি যখন ফ্ল্যাশ লাইটটা ফোকাস করি গেটের দিকে, আমি এমএলএকে দেখতে পাই না, ওখানে কেউই নেই, কেউ নাই, কেউই নেই।
আমি এখন চিন্তা করছি এখন গেট আবার খোলা, গ্রেভিটির আবার গেট খোলা। তখন কি করলাম, না গার্লফ্রেন্ড মানুষ এরকম বা যে কিছু হোক, আমার প্রিয়জন মানুষ, আমি তাকে এরকম ফালায় রেখে যাবো কেন? আমার তো যাওয়া দরকার, যে করে ভিতরে ঢুকে দেখা দরকার, সে রাগ করলো কেন, বা হইতে পারে কোনো ধরনের তার মন মেজাজ ভালো না। তা আমি যখনই গ্রেভিয়েটের দরজাটার কাছে গেলাম, আমি যখনই যাব তখনই আমার পিছনের কলার ধরে একজন লোক টান দিচ্ছে, এবং দ্যাট টাইম সে টান দেওয়ার পরবর্তীতে আমি যখন পিছনে ঘুরি, নেদারল্যান্ডসে প্রচুর মুসলিম আছে, আমি যে আপনারাও জানেন হয়তো, প্রচুর টার্কিশ, স্পেশালি নেদারল্যান্ডসে টার্কিশ আর পাকিস্তানি যে এদের যে কমিউনিটি, এটা বিশাল। একমাত্র যদি আপনি বলেন ক্রাইনিস্টি স্টেশন, সেখানে প্রায় মোর দেন 35,000 পাকিস্তানি মেম্বাররা আছে। নেদারল্যান্ডসে পাকিস্তানি কমিউনিটি অনেক বড়, আর অনেক আফগানিও আছে সেখানে। সো একটা লোক এত সুন্দর আমি দেখিনি কোনোদিন, এরকম সুন্দর লোক। আমি বলবো না সে বিদেশি একদম হাই লেভেলেরই, তবে যথেষ্ট সুন্দর, খুবই ভদ্র, বড়, মানে ভালো, মানে বলবো না একবার পেটের নিচ পর্যন্ত দাড়ি চলে গেছে তা না, সুন্দর বড় দাড়ি, কালো দাড়ি। একটা লোক আমাকে দাঁড়া করাই সে, আমি ট্রান্সলেট করে বলতেছি, সে উর্দুতে আমাকে কিছু কথা জিজ্ঞেস করছিল, সেই হিসেবে আমি তাকে, সে আমার বলছে, এই ছেলে তুমি কোথায় যাইতেছো? আচ্ছা স্যার এরকম এরকম কথা। আমি সালাম দিয়ে বলছি, স্যার এরকম এরকম কথা, এরকম আমাদের গার্লফ্রেন্ড তো এখানে ঢুকে গেছে, হয়তো সে রাগ করছে। না, তোমার ওদিকে যাওয়ার কোনো দরকার নেই, তুমি চলো আমার সাথে, তুমি কোথায় থাকো? আমি বলছি, স্যার আমি থাকি হচ্ছে সায়েন্স পার্কে, এখান থেকে কাছে। আমি কিন্তু ফার্স্ট টাইম আপনাদের কথা বলছিলাম যে আমি যে 13 নম্বর গেট, এইখান থেকেও কিন্তু সায়েন্স পার্ক 1.8 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার মতো, 1.8 কিলোমিটার ওখান থেকে। আমি তার সাথে, আমার মনে আছে সেই লোকটা আমার সাথে যাইতেছে, যাওয়ার সাথে সাথে সে আমাকে কিছু কথা বলতেছে, নামাজ পড়তে, আল্লাহকে সিজদা করতে, যে দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠায়। সে খুবই ধার্মিক কিছু কথা বললে, দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আমাদের আল্লাহ সিজদা করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, সৃষ্টিকর্তাকে তার স্মরণ করার জন্য আমাদের এখানে পাঠাইছে। প্রতিটা মানুষের ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটিটাকে ক্ষমা করার জন্য আল্লাহ তার সৃষ্টিতে মানুষকে পাঠাচ্ছে তার ইবাদত করার জন্য। এই কথাগুলো বলতে বলতে আমি একটা জিনিস লক্ষ্য করে, আমার শুধু সেই সময় আমার মাথায় ছিল না, ভাই একটা কথা বলেন, আমি সেই সময় সাইকেল চালাইতেছিলাম, সাইকেলটা হাত দিয়েই করে আমি হাইটে যাচ্ছিলাম আর কি। আপনি একটা কথা বলেন ভাই, একজন স্বাভাবিক মানুষ, আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন 1 কিলোমিটার হাঁটতে কিন্তু একটা স্বাভাবিক মানুষের 17 মিনিট টাইম লাগে। 1.8 কিলোমিটার, প্রায় অলমোস্ট 2 কিলোমিটার পথ হাঁটতে আমার টাইম লাগছে, আমার যেটা মনে হয় 4 থেকে 5 মিনিট। সায়েন্স পার্কের গেটের সামনে আমি আসলাম, গেটের সামনে এসে আমাদের ইলেকট্রিক কি আমি যখন পাঞ্চ করছি আমার গেটের মধ্যে, আমি থাকতাম হচ্ছে 17 তলায়, যখন আমাকে নিচতলাতে আমি পাঞ্চ করছি, অটোমেটিক গেট খুলে গেছে। যখন আমি ঢুকবো তখন আমি ঘুরছি, সে ভাই আমার পকেট থেকে একটা কি বাই করতো, অটোমেটিক কি, তো এটা শুধু স্ক্রিনের মধ্যে ধরলেই গেটটা খুলে যাবে। ম্যাক্সিমাম হইতে এটা আমার টাইম লাগছে ম্যাক্সিমাম 4 থেকে 5 সেকেন্ড। খুলছি গেট, পিছু থেকে দেখি সে লোক নাই তো নাই, সে লোক নাই। আমি তারে খুঁজে পাই না আমি, কারণ দেখেন যদি ডান দিকে দেখি, আমার অ্যাপার্টমেন্টের ডান দিক থেকে যদি দেখা যায়, ডান দিক থেকে 8টা অ্যাপার্টমেন্ট আরো আছে, 8টা বিল্ডিং আছে আরো, বাম দিক থেকে দেখলে আরো 11টা বিল্ডিং আছে। কোথায় যাবে সব একবার ডাইরেক্ট দেখাই যায় আমার এখান থেকে, আমি দাঁড়াই, কারণ রাস্তার মধ্যে শুধুমাত্র আমি একা, এত রাত্রে শুধুমাত্র আমি একা, প্রায় 3টা বেজে আসতেছে, এত রাত্রে শুধু আমি একা, নাই তো নাই। কোথায় গেছে কি গেছে আমি যে তাকে ধন্যবাদ দিব বা থ্যাংক ইউ জানাবো কোনো সুযোগই নেই। কোথায় গেছে কি গেছে না গেছে আমার কোনো খেয়ালই নেই। তখন আমার তাৎক্ষণিক মনে পড়ছে, সাথে সাথে ফোন দিয়েছে আমি এমিলিকে যখন আমি ফোন দিই, সে 2বার রিসিভ করার পরে আমি 2বার কল হওয়ার পরে রিসিভ করা না, 3বার গেলে সে কল রিসিভ করছে। দীপ্ত তুমি কোথায়? সে আমাকে বলতেছে হ্যাঁ দীপ্ত তুমি কোথায়? আমি বলছি আমার কথা বাদ দাও, তুমি কোথায়? আমি এত রাত্রে কোথায় থাকবো, আমি তো ইয়েতে। ও ঘুমে ভাবে বলতেছে না, আমি তো উপর তালায়, আমি তো উপরে রুমে। তুমি রুমে, তুমি তো কিছুক্ষণ আগে বাইরে ছিলে, তুমি কি পাগল নাকি? তুমি তোমার সাথে আমার সন্ধ্যা 7:30 কথা হয়েছে, আমি তো তখন থেকে রুমে, তুমি উপরে আসো দেখো, আমি তো রুমেই। দ্যাট টাইম আই ফিল সামথিং ওয়াজ রং। যাই কিছু হোক, সে সময় ফোনটা রাখি। আর এটা ছিল আসলে একটা বেস্ট একটা এক্সপিরিয়েন্সের মধ্যে অন্যতম, যে জিনিসটা ছিল সেই তখন আমি সবকিছু রিপিট করি যে না আমি এত তাড়াতাড়ি কিভাবে আসলাম, যাই কিছু। যে জিনিসটা আমার সাথে ছিল অবশ্যই সেটা হয়তো আল্লাহ প্রেরিত একজন ভালো মানুষ বলবো না, অবশ্যই জিন হোক মানুষও তো ভালো কিছু ছিল ইনশাল্লাহ, এটা আমি মনে করি। এইটাই ছিল আমার আসলে মূলত এক্সপিরিয়েন্স। যদি ভালো লাগে, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার নিজের সাথে ঘটছে জিনিসটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর দেশের সকল মানুষের জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ঠিক তাই, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আমাদের সাথে আরও দুজন নতুন অতিথি এসে উপস্থিত হয়েছেন। আমরা প্রথম তাদের মধ্যে একজনের কাছে যাব, এবং তার আগে একটু ফেসবুকে যারা আপনারা লিখছেন তাদের সম্পর্কে একটু জানিয়ে দিব, এবং তাদেরকে নিয়ে আমরা একটু তাদের কথা আমরা একটু শুনবো বা আপনাদেরকে জানাবো। তো আমাদের এখানে অনেকেই আছেন আসলে এখন, এবং আমি দেখতে পাচ্ছি যে যারা লিখছেন আমাদেরকে তাদের মধ্যে আমাদের দুটো পেজ। আমি প্রথমে একটু ফুর্তির পেজটাতে যাই, এবং তারপরে আমি যাব হচ্ছে আমাদের যে ভূত এফএমের পেজ সেটাতেও যাব, এবং আশা করছি দুটো পেজ থেকে আপনার সাথে আপনাদের যে লেখাগুলো কিছুটা করে হলেও পড়বো। তাবাসসুম তৃষা আমাদের সাথে আছেন, ভাইয়া লিখেছেন, আর কিছু লেখেননি। মোহাম্মদ লতিফুল ইসলাম জয় বগুড়া থেকে শুনছেন তিনি। মোহাম্মদ রায়হান হোসেন রনি আমাদের সাথে বলছেন যে প্রথম ইমেলটা ছাড়া আজকের ঘটনাগুলো তার কাছে বেশি ভালো লাগেনি। শরীফ আমাকে বলেছেন একই কথা। তাবাসসুম আমার সাথে আছেন রাফি SR, এবং তিনি বলছেন যে রেকর্ড আর ইমেল, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে আচ্ছা রেকর্ডের ইমেলের, আচ্ছা আমি বুঝতে পারছি না। ইমতিয়াজ আহমেদ নিলয় আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন যে মন খারাপ, তাই অনেক দিন পর আজকে আবার জয়েন করলাম। ওকে। ইয়াসির আরাফাত আমাদের সাথে আছেন, লিখেছেন আছি ভাই। আমাদের সাথে দেখতে পাচ্ছি আছেন SK মহিদুল ইসলাম, অডিও ক্লিপটা ভালো ছিল। MD আসগর আলী আমাদের সাথে আছেন খুলনা BL কলেজ ক্যাম্পাস থেকে। এছাড়াও জানাতুন নাইম আমাদের সাথে আছেন ইরফানুল ইসলাম ইফাত। এছাড়া আমাদের সাথে আছেন SI মাহফুজ। এছাড়াও সাদিকুল ইসলাম আমাদের সাথে আছেন। নাজমুল হক তনয় আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আতিকুর রহমান আতিক, MD শরীফ সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং পুরো সময় থাকবেন। এই পেজটি যেটি থেকে পড়লাম সেটি হচ্ছে www.facebook.com/radio.furti, এবং এছাড়া আমাদের আরও একটা পেজ রয়েছে যেটি www.facebook.com/bhutfm.russell, এবং এখানেও আপনারা অনেকে লিখছেন, এবং আপনাদের সেই লেখাগুলো আমরা পড়তে চাই। এবং আপনারা আমাদের টুইটারে যারা আছেন তারাও লিখতে পারেন, এবং সবখানেই আপনারা আসলে লিখতে পারেন। এবং আমাদের এই যে পেজ দুটো, এই পেজ দুটোর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ভূত এফএমের পেজটায় সাজ্জাদ ঘানেম আমাদের সাথে আছেন, এবং চট্টগ্রাম থেকে তিনি শুনছেন। শাহাদাত আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। অ্যালেন্ডি আলভিন আমাদের সাথে আছেন। নীল আকাশ, এবং অডিও ক্লিপটা অনেক ভালো ছিল তাই তিনি লিখেছেন। অরিয়ন সরকার আমাদের সাথে আছেন। আশিকুজ্জামান, এছাড়া আমাদের সাথে আছেন নিশাত তাসনিম, লিখেছেন যে উই আর লিসনিং। SM মেজবা আমাদের সাথে আছেন। প্রথম ঘটনাটা অনেক দারুণ, অর্থাৎ তিনিও ইমেলটার কথাই বলছেন। মোর্শেদ আলম মুন্না আমাদের সাথে আছেন। উদ্দেশ্যহীন বালক আমাদের সাথে আছেন। সামিউল ইসলাম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। শাহাবুদ্দিন শুভ রাজশাহী থেকে শুনছেন। মারুফ আহমদ মারুফ আমাদের সাথে আছেন। HM রুবেল আছেন আমাদের সাথে। MD নাদির উদ্দিন সামিদুল আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আরাফাত সাইফ 23 আমাদের সাথে আছেন। সজীব শেখ, এছাড়াও নীরব মাহি সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আমরা চলে যাচ্ছি আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো লিসেনার, আই এম ইনজামাম ফ্রম ওল্ড ঢাকা। আসলে আজকে যে ঘটনাটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটা হলো হসপিটাল রিলেটেড, যেটা হচ্ছে ঢাকার ভিতরে কোন একটা মেডিকেল কলেজ। আসলে এই মেডিকেল কলেজকে ঘিরে বা এরকম জায়গাটাতে অনেক বছর আগে একসাথে অনেক মানুষের মারা বা লাশের ঘটনা আছে, যেটা আছে মেডিকেল কলেজটা যখন শুরু হয় কার্য বা তার আগের কিছু মানুষকে মেরে ওখানে নর্দমার ভিতর ফেলা হয়েছিল। জি। তো তারপরে ওই জায়গাটাতে মেডিকেল কলেজ গড়ে তোলা হয়। তারপর মেডিকেল কলেজ অনেকদিন পরিত্যক্ত ছিল। এরপর বেশ কয়েক বছর হলো যে মেডিকেল কলেজটা চালু হয়।
আমি মেডিকেল কলেজটার নাম আসলে বলতে চাচ্ছি না। দরকার সঙ্গত নাই কারণে। আপনি, হ্যাঁ আপনি ঘটনায় চলে যাই আপনার। মেন ঘটনা হচ্ছে আমার আম্মু এবং আমার খালাতো ভাইয়ের সাথে। জি। আমার আম্মু আমার খালাতো ভাইয়ের বাসা, আমার আন্টির বাসায় ২ বছর আগে বেড়াতে আসে। দেন আমার আম্মু একদিন মেডিকেল কলেজে ঘুরতে যায়। ঘুরতে যাওয়ার পরে আমার আন্টি ওখানে সিনিয়র স্টাফ নার্স, ওনার কাছে যায়। যাওয়ার পরে উনি ঘুরে টুরে যখন বের হয় হসপিটালের সারাউন্ডিং পরিবেশটা উনি ভালোভাবে দেখতে চায়। তো উনি ঘোরাঘুরি করে ছোট খালাতো ভাইকে সাথে করে নিয়ে। তো ঘোরাঘুরি করতে করতে এক পর্যায়ে আমার আম্মু একটা 38-40 ইয়ার্সের একটা মহিলাকে আমার আম্মু নোটিস করে। উনি আমার আম্মু আমার ছোট যে ভাইটা যেখানেই যাচ্ছে সেখানেই ওই মহিলাটা আমার আম্মুদের সামনে সামনে ঘোরাঘুরি করতেছে। আমার আম্মুরা যে ফোর্সে যাচ্ছে তার আগে ঘুরে উল্টা দিক থেকে আমার আম্মুদের সামনে। তো বিষয়টা আমরা ফার্স্টে নর্মালি নেই। তারপরে আসলে ছোট ভাইটা অনেক ভয় পায়। তো আমি একটু বলে রাখতেছি যে ওই মহিলাটার মানে হিজাব করা টাইপের, বোরকা টাইপের কিছু পরা ছিল এবং তার চোখ দুইটা আপনার হয়তোবা দেখবেন যাদের জন্ডিস থাকে বা বিলিরুবিন যাদের বেশি থাকে তাদের শরীরের কালারটা একটু হলুদ জাতীয় হয়। সেম মহিলার মুখের গড়ন বা চোখের মানে যে কালারটা ওরকমই দেখতে। তো এরকম কিছুক্ষণ ডিস্টার্ব করার পরে আমার আম্মুরা বিব্রত হয়ে ওখান থেকে বাসায় চলে যায়। আমার আম্মু পরের দিন দুপুরবেলা ঘুমাচ্ছে। ঘুমের ঘরে আমার আম্মুকে কেউ যেন হাত ধরে গায়ে টাচ দিয়ে ডাকাডাকি করে। তো আমার আম্মু তখন ঘুম থেকে উঠে খুব খারাপ অবস্থা থাকে। আমার আম্মু আমাকে কল দেয় যে আমি একটু অসুস্থ, যার কারণে ঢাকা থেকে চলে যেতে হবে। তো আমি তখন আন্টির বাসায় ছিলাম না, আমি অন্য এক জায়গায় ছিলাম। তো আমার আম্মুর সাথে ওই দিন যে ঘটনাটা ঘটলো, তারপরের দিন ছোট ভাই আমার যে খালাতো ভাই ও একটু অসুস্থ হয়। ও এরকম ভুলভাল ঘুমের ঘরে ভুলভাল মানে বলে বিভিন্ন ধরনের কথা সে বলতে থাকে। এরপরের দিন আমার আন্টি আমার সেই ছোট ভাইকে উনি রাত্রেবেলা ডিউটিতে যখন যায় তখন আমার ছোট ভাইকে সাথে করে নিয়ে যায়। তো সাথে করে নিয়ে গেলে রাত্রে যখন ছোট ভাইকে একটা জায়গায় ঘুমাইতে দেয়, ঘুমানোর পরে আমার আন্টি ডিউটির কাজে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পরে আমার আন্টি নোটিস করে, সব বলে রাখি যে বছর 2 আগে সেই মেডিকেল কলেজটা একেবারেই অচল ছিল। তার মানে রোগী হতো না, খুব কম মানুষের যাতায়াত, সেখানে কোনো মানুষ তেমন একটা যাইতো না। তারপরে আমার আন্টি নোটিস করে যে ওই অন্য ডিপার্টমেন্ট থেকে মোটা কণ্ঠে কেউ একজন ডাকতেছে, আমার ছোট ভাইটাকে রাইন বলে ডাকতেছে। তো এই জিনিসটা অনেকক্ষণ এরকম নোটিস করার পরে ওদিন যে কোনোভাবে আমার আন্টি ডিউটি থেকে চলে এসে তারপরে বাসায় একটু ঝামেলা। আমার ছোট ভাইটা এরকম ভুলভাল দেখে, ভুলভাল বকে, আমাকেও বলে যে এরকম জিনিস দেখছি বা এরকম খারাপ কিছু দেখছি। আসলে রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। তো ঘটনার লাস্টে ফিনিশিংটা হলো আমার আম্মু যখন বাড়িতে ঢাকা থেকে চলে যায়, বাড়িতে চলে যাওয়ার পরে আমার আম্মুর সাথে কোনো ঝামেলা হয় না। তবে আমার খালাতো ভাই মাঝে মাঝে নাকি দেখতো, ওই জিনিসটা দেখতো যে মহিলাটা তাদের ফলো করতেছে, তাকে কিছু বলতে চাচ্ছে বা তার সামনে গিয়ে দাঁড়াচ্ছে, এরকম কিছু ঝামেলা করতো। এবং এখন যে পরিস্থিতি মেডিকেল কলেজে এখন প্রচুর রোগী হয় এবং অনেকটা শান্ত, আর আগের মতো কোনো ঝামেলা হয় না। এই ছিল আসলে আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, ধন্যবাদ আপনাকে। আমি চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। ইন দ্য মিন টাইম আমাদেরকে লিখে থাকুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm which is bhwtfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। সালামু আলাইকুম। ওয়েলকাম সালাম। সাদিক, জি গাজীপুর থাকি। ওকে, চলে যাই আপনার ঘটনায়। জি। তো ঘটনাটা আসলে আমার একটা ফ্রেন্ডের।
ফ্রেন্ডের বোনের সাথে আর কি, বোনের শ্বশুর বাড়ির একটা ঘটনা। শ্বশুর বাড়িটা হচ্ছে ফটিকছড়িতে, ফটিকছড়ির একটা ভোজপুর নামের গ্রামের একটা আশেপাশে একটা জায়গায়। জি। তো ওখানে মানে একটু অদ্ভুত পরিবেশ ছিল প্রথম থেকে। জি। তো প্রবলেমগুলো ছিল মানে ওখানে ছোট ছোট বাচ্চারা, মানে 2-3 বছরের বাচ্চারা নর্মালি হাঁটতে পারতো না। আচ্ছা। হাঁটতে পারতো না বলতে মানে নর্মালি হাঁটতেই পারতো না, পড়ে যেত, ভালোভাবে হাঁটতে পারতো না। আবার দেখা যেত কি অন্য কোথাও গেলে মানে ওখানে হাঁটতে পারে, but ওই আচ্ছা। বাড়িতে হাঁটতে পারে না। তো এগুলো হতো। আর ওখানে আমার যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বোনের শাশুড়ি যেটা আছে, হুম। ওনারও খুব প্রবলেম হতো কি মানে উনি ঘুমালে দেখা যেত কি মানে আঁচড় দিচ্ছে, ঘুম থেকে উঠে দেখতো যে মুখে আঁচড়ের দাগ, বড় হাতে আঁচড়ের দাগ, এগুলো দেখা যেত। আর নামাজ পড়তে দাঁড়ালে অনেক সময় দেখা যেত যে লম্বা লম্বা কতগুলো মহিলা বোরকা পরা মানে যায় নামাজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এটা প্রায় সময় দেখতো না, নামাজে দাঁড়ালেই মানে এরকম হতো, প্রায় সময় জিনিসটা ফেস করতো। আর তখন মানে উনি অনেক সময় ভয়ে ফেন্ট হয়ে যেত। আর মানে সেন্সে আসার পর দেখতো মানে না সব নর্মাল আছে, এরকম প্রায় সময় হয়। আর আরও কয়েকবার মানে এইসব দেখছে যে মানে ঘুমাইলে বা ঘুমানোর পরে ওঠার পরে জানলা দিয়ে যখন তাকায় দেখে যে মানে কোনো একটা মহিলা ভয়ঙ্কর টাইপের তাকায় হাসতেছে এক দৃষ্টিতে। তো উনি যদি বলে মানে এটা কে, এবার বললে আবার চলে যায়। আবার ধরেন শুয়ে আসে, তারপর হঠাৎ চোখ গেল রুমের দিকে, আলমারির দিকে তাকালে দেখা যেত যে আলমারির উপরে বসে আছে একটা মহিলা, ওরকম দেখা যেত, মানে খুব ভয়ানক চেহারা নিয়ে তাকায় আছে। তো এই জিনিসগুলো প্রায় সময় হতো। তো অনেক হুজুর আনা হয়েছিল ওখানে, তারপরেও মানে এটার কোনো সলিউশন হয়নি। পরে দিয়ে মানে শেষ পর্যন্ত বাসাটা শিফট করতে হয় আর কি ওদের। আচ্ছা। সেটা আমার প্রথম ঘটনা। আর দ্বিতীয় আরেকটা ঘটনা জি আছে, বলেন। জি। সেটা আমার ফ্রেন্ড আসিফের সাথে। হুম। আসিফের বাবা মানে সেনাবাহিনীতে চাকরি করতো। আচ্ছা, কোথায় চাকরি করে, কি করে না আচ্ছা। করে এটা না বলে আমরা যদি আচ্ছা, ঘটনাটা আচ্ছা। বলি তাহলে আমার মনে হয় ভালো। আচ্ছা, তো আচ্ছা যাই হোক, বলে যেহেতু দিছি আমি বলি। জি। তো সেনাবাহিনীদের মানে মিশনে যেতে হয়। তো আঙ্কেল মানে মিশনে গেছিল। তো এরপর থেকে মূলত মানে ঘটনাটা শুরু হয় আর কি। তো আমার আন্টি ছিল তখন একা বাসায়, আর আসিফ আর তার ছোট ভাইয়ের সাথে থাকতো আর কি। এক রুমে থাকতো আন্টি, আর আরেক রুমে আসিফ আর তার ছোট ভাই। তো প্রায় সময় দেখতো কি মানে আন্টি মানে আঙ্কেল চলে যাওয়ার পর থেকে মানে একটা অ্যাবনর্মাল বিহেভ করা শুরু করে। সেগুলো হচ্ছে মানে কিচেনে অনেক সময় দেখা যেত মানে আন্টি যখন একা থাকতো মানে কারোর সাথে জানলা দিয়ে কথা বলতেছে, কমিউনিকেট করতেছে, লাইক মানে আঙ্কেল সামনে আছে, মানে ওগো তুমি শুনছো, মানে এভাবে কথা বলে, মানে হাজব্যান্ডের সাথে যেভাবে কথা বলতো ওভাবে কথা বলতেছে। তো আসিফ এগুলো দেখে থাকতো পিছন থেকে, মানে কি সাম্মুর এবার কার সাথে কথা বলতেছে, গিয়ে দেখতো মানে জানলার ওপাশে কেউ নাই, বাট তারপরে এরকম করতো প্রায় সময়, মানে কথা বলতো আর নিজে নিজে কথা বলতো, কান্নাকাটি করতো। আর ঘর থেকে বের হয়ে যেত রাত বিরাতে দুপুরে, মানে বের হয়ে যেত ঘর থেকে, বের হয়ে মানে মেন দরজা খুলে বাইরে চলে আসতো। অনেক সময় প্রতিবেশীরা ধরে ভিতরে নিয়ে আসতো, অনেক সময় আসিফ তারপর তার ছোট ভাই মিলে মাকে ধরে নিয়ে আসতো, মা কি হিসে কোথায় যাচ্ছ, তো মা বলে কি মানে তোর আব্বা আসছে, তোর আব্বা আমাকে ডাকতেছে, বাইরে থেকে ডাকতেছিল। তো এই জিনিসগুলো ওরা মানে মনে করছে মেন্টালি কোনো প্রবলেম হতে পারে। আবার অনেক সময় দেখা যেত কি বাসায় ফল ফ্রুট এগুলো আনলে, ধরেন আপেল বা আঙ্গুর এগুলো আনছে বাসায় কেউ, তো ওগুলো একটা বাটিতে করে মানে সার্ভ করে জানলা দিয়ে কাউকে দেওয়ার চেষ্টা করতো আন্টি, মানে বাটিতে সাজায় জিনিসটা কাউকে দেওয়ার চেষ্টা করতো। আসিফরা জিনিসটা অনেকবার দেখছে, জানলা দিয়ে কাউকে বাটিতে করে কোনো ফ্রুট বা এই টাইপের জিনিসগুলো দিচ্ছে, বাট কাকে দিচ্ছে এটা দেখা যেত না। যাক, তারপরে মনে করছে মানে আঙ্কেল নাই, হ্যালুসিনেশন হতে পারে এই টাইপের। পরে আঙ্কেল দেশে চলে আসার পরে মানে তখনও দেখা যায় যে তারপরেও করতেছে জিনিসগুলো। মানে আঙ্কেল একবার দেখলো যে মানে কি বাটি নিয়ে আন্টি মানে কাউকে কিছুটা দিতে যাচ্ছে জানলা দিয়ে, তো আঙ্কেল জিনিসটা ধরে ফেলে, কারণ মানে জিনিসগুলো মানে কি ভালো না। কোনো একটা হুজুর থেকে মানে শুনছিল যে মানে এরকম কাউকে কোনো ফল ফ্রুট এগুলো যদি দিয়ে দেয় তাহলে বাচ্চাদের ক্ষতি হয়। তো আঙ্কেল জিনিসটা খেয়াল করে আর মানে বাটিটার সাথে সাথে হাত থেকে নিয়ে ফেলে। আর তো তারপরে এরকম অনেক সময় দেখা যায় যে মানে আঙ্কেল এখানে নাই, তারপরেও আঙ্কেলের আওয়াজ শুনে এরকম অনেক ধরনের দৃষ্টিভ্রম হয় আন্টির। তো জিনিসটা আর নামাজে দাঁড়ালে আরেকটা ব্যাপার হচ্ছে, নামাজে যখন দাঁড়াতো আন্টি দেখতো যে মানে নামাজের চারপাশে অজগর সাপ বা এই টাইপের বিষাক্ত কিছু জিনিস আর কি, মানে বেশিরভাগ অজগরই দেখতো। আর এগুলো দেখে মানে ভয় পেয়ে যেত। পরে হুজুর একটা আসছিল, এটা হুজুর বলা যাবে না, আসলে কবিরাজ টাইপের আর কি। যাই হোক, উনি কিছু বোতলে পানি পড়া দিছিল মেবি, তারপর পানি পড়া এগুলো খেতে বলছে, আর নামাজটা পিছিয়ে পড়তে বলছে আর কি। বলছে নামাজটা মানে যতই সাপটা এগুলো যতই দেখুক মানে নামাজটা যাতে না ছাড়ে, নামাজটা মানে কন্টিনিউ করতে বলছে। আর ওটা করতে করতে মোটামুটি আন্টি এখন মোটামুটি রিকভার করে ফেলছে।
মোটামুটি সুস্থ আছে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আরও একটা অডিও ক্লিপে যাব এবং সেই অডিও ক্লিপের পরে আবারও আমরা ফিরে আসবো আর একজন নতুন অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আপনারাও আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের ঘটনা কেমন লাগছে, কী অবস্থা, সব কিছু আপনারা জানাবেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। চলে যাচ্ছি আরও একটা অডিও ক্লিপে। ভূত FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আশা করি আপনি ভালোই আছেন, কেননা আপনি সবসময় ভালোর দলে থাকেন। তো আমি মিথিলা বলছি সাভার থেকে। তো আজকে যেই কাহিনীটা বলবো সেটা হচ্ছে আমার বড় কাকির সাথে ঘটে যাওয়া, বড় কাকি বা বড় কাকার টোটাল ফ্যামিলির সাথে। তো আজ থেকে 9-10 বছর তো হবেই, মানে এর আগের ঘটনা। তো কাকা তখন পুলিশে ছিল, ওসিতে ছিল তিনি। তো তার থানার কাছাকাছি কোয়ার্টারে আমার কাকি, মানে আমার কাকার ফ্যামিলি থাকতো। তো কাকার রাতের মানে কিছু কেসের কারণে রাতের ডিউটি পড়ে। তো রাতের ডিউটি পড়ার কারণে তার আস্তে আস্তে 1-2 এরকম টাইম বাঁচতো, বা তারও বেশি কিছু প্রবলেমের কারণে। তো সেরকমই একদিন সবাই ঘুমিয়ে পড়ছে, তখন বাজে 1টা। তো আমার কাজিন রুমে ফোন টিপতেছিল বা ঘুমিয়ে পড়ছে, এরকম একটা মোমেন্ট। তো 1টা থেকে 1:30 বাজে এরকম। তো আমরা সাধারণত জানি যে সরকারি কোয়ার্টারগুলো এরকম হয় যে ফার্স্ট অফ ড্রয়িং রুম থাকে, ড্রয়িং রুমের পর করিডোর, দেন ডাইনিং রুম বা বেডরুম যেটা থাকে। তো আমার কাজিন সেদিন সেখানে ড্রয়িং রুমের একটা বেড ছিল, তাই সে ড্রয়িং রুমের বেডে ঘুমাচ্ছিল। তার পাশে তার ভাই ছিল। তো 1:30 বাজে দরজায় নক করে, যে নক আসে। তো আমার কাজিন সাধারণত জানে, সে দরজা খুলে দেয়। তো খুলে দিয়ে দেখলো যে তার মানে আমার কাকা, তার বাবা চলে আসছে। সে দেখলো যে তার বাবা গেটে ঢুকছে, গেটে লাগিয়ে দিল, সে ঘুমিয়ে পড়লো, মানে শুয়ে পড়লো। তো এরকম করে চলে গেল। ঠিক সে কিন্তু দেখছে যে তার বাবা রুমের ভিতরে ঢুকে গেছে, মানে করিডোরটা দিয়ে ঢুকতেছে। এটা দেখে সে শুয়ে পড়ছে, তার আর কিছু খেয়াল নেই। 4-4:30 আজান দিবে ফজরের এরকম সময়ে আবার দরজায় নক করলো কেউ। তো দরজায় নক করার পরে তখন আবার আমার কাজিন ঘুমে হয়তো টের পায়নি, তখন আমার কাকি আবার উঠে দরজা খুলে দেখলো যে আমার বড় কাকা আসছে। তো সে বড় কাকাকে ঢুকতে দিল। দেন তারপর কাকা না ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেয়ে ঘুমিয়ে গেল। তো এর মধ্যে কাকা সকালে উঠে রেস্ট নিয়ে সে বেরিয়ে গেল। দুপুর টাইমে যখন তারা সবাই একসাথে খেতে বসলো, কোনো প্রসঙ্গতে কথাটা উঠে আসে যে বাবা আসছে। আমার কাজিন বলে উঠলো, বাবা তো আসছে 1টা বাজে। কিন্তু তখন কাকি বললো, কি বলতিস, তোমার বাবা তো আসছে 4টা বাজে। দ্যাটস মিন এর মধ্যে যে 1টা বাজে কে আসলো অ্যান্ড 4:30 বা 4টা বাজে কে আসলো। তখন আমার কাকাকে জিজ্ঞেস করলো, তুমি কখন আসছো? তখন কাকা বললো, আমি 4:30 বাজে আসছি, আমার কেসের লেট হয়ে গেছে। তখন আসলে আমার কাজিন যে ঘুমের মধ্যে এটার ঘুমের স্বপ্ন বা হ্যালুসিনেশন যেটা হবে সেরকম কোনো কথাই নেই। কারণ যখন সে বিছানা থেকে উঠে, তার ভাই সুযোগ পেয়েছে যে বোন বিছানা থেকে উঠে লাইট অন করে তার মানে বাবা আসছে, ও এটা নোটিস করছে। অ্যান্ড তাহলে এই মোমেন্টে মানে কে আসছিল সেদিন, কে বাসায় ঢুকছিল অ্যান্ড সেটা কে ছিল আসলে কেউ বলতে পারে না। এটাই ছিল আসলে কাহিনী। তো আমাদের জীবনে কখনো কখনো অদ্ভুত কিছু ঘটে থাকে, যার মধ্যে এটাই আমি মানে আমার কাকির থেকে শোনা, এটাই মানে। তো রাসেল ভাই, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টোরি। যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি সবাইকে শোনাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভূত FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুর্তি FM। চলছে ভূত FM। ঘড়িতে সময় রাত 1:25। আমাদের সঙ্গে আমাদের নতুন আরেকজন অতিথি যোগ দিয়েছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম এমরি সোহেল রানা। জি। আমি আসছি গাজীপুর থেকে। আমার হোম টাউন হচ্ছে কক্সবাজার। আমার ঘটনাটা মূলত চট্টগ্রামে। সময়টা 2010 সাল। তখন আমি ক্লাস 6-এ পড়তাম। হ্যাঁ, আপনারা যারা শুনতেছেন তারা নিশ্চয়ই জানেন, চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাশে একটা বলিরহাট নামে একটা এলাকা আছে। ওই এলাকাটার চারিপাশে আপনার পানি
পানি থাকে, ঠিক সেইখানে একটা স্কুল ছিল। এই স্কুলের পিছনেটা ছিল আপনার পুরোটা ডুবা নালার মতো। তো এই স্কুলের বর্ণনাটা দিয়ে এরকম, স্কুলটা ছিল আপনার 3 তলা, নিচতলায় ছিল একটা অফিস রুমের পাশে ছিল আমাদের মানে বাসাটা। আমরা 3 ভাই ব্যাচেলর থাকতাম, আর 2 তলা আর 3 তলায় ছিল ক্লাসরুম। তো আমাদের বড় ভাই যিনি ছিল উনি অফিস করতো। তো এই ঘটনাটি ঘটে আপনার রমজান মাসে আমার ভাইয়াটা অফিস থেকে এসে আমাদের সাথে ইফতার করার পরে বিশ্রাম করতেছিল। হ্যাঁ, আমরাও বিশ্রাম করতেছিলাম। আমরা এশারা যখন আজান দেয় তখন এশার নামাজ পড়ার জন্য তার মসজিদে চলে যাই। তখন দরজাটা কিন্তু একটু খোলা ছিল। তো ভাইয়া হুট করে ঘুম থেকে উঠে দেখে দরজাটা খোলা। তারপর উনি এসে দরজাটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পর নাকি কে একজন এসে দরজা নক খুললো, ঠুক ঠুক বলে নক খুললো। তখন ভাইয়া গেল, মনে করলো আমরা নামাজ পড়ে শেষ করে আসলাম। তো ভাইয়া গিয়ে দেখে কি মানে যেটা দেখলো সেটা আপনার এখনও উনার চোখে বাসে, এখনও ওনার রুম আপনার দাঁড়িয়ে যায়। এমন একজন লোক দেখলো যিনি অনেক লম্বা, প্রায় আপনার ছাদের সাথে লেগে যাচ্ছে এরকম একজন লোক। ওনার মুখ ভর্তি সাদা দাড়ি, ধবধবে সাদা দাড়ি, আপনার ফেসটা ছিল অনেক সাদা, মানে পৃথিবীতে নাকি এরকম সাদা মানুষ উনি কখনো দেখেনি। তারপর উনি তখন ওই লোকটা আমার ভাইয়েরাকে বললো আসসালামু আলাইকুম বলে হাতটা বাড়িয়ে দিল। যখন হাতটা বাড়িয়ে দিল তখন ভাই প্রচুর ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার সাথে সাথেই উনি দরজাটা লক করে দেয়। লক করে দেওয়ার সাথে সাথে মানে ওনার কাছে নাকে এমন একটা ঘ্রাণ আসলো, মানে ওই ঘ্রাণ কখনো মানে উনি শোনা নাই, সুগন্ধি, মানে এত বেশি সুগন্ধি যেটা ওনাকে মানে আপনার এক প্রকার মানে ভয় করে দিচ্ছিল এবং আবার ভালো লাগতেছিল। তারপর ভাই তাড়াতাড়ি গিয়ে উজু করার পর আপনার আমাদের নামাজ পড়লো। নামাজ পড়ার পর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলো। এর মধ্যে আমরা নামাজ শেষ করে আসার পর দেখি ভাই কাঁপতেছে। তখন আমরা ভাই আমাদেরকে নিয়ে প্রথমে ছাদে গিয়ে সব কিছু চেক করলো। বড় রাখা ভালো, আমাদের বাসার এক পাশে ছিল আপনার একটা বাঁশঝাড়। তো বাঁশঝাড়ও ভালো করে মানে টর্চ দিয়ে চেক করলো, দেখতেছে ওইখানেও কিছু নেই। এরপর 2 তলা এবং 3 তলা ক্লাসরুমগুলো সবগুলো চেক করা হলো। চেক করার পরেও মানে দেখতেছি কিছু নেই। তারপর মানে তখন থেকে আমাদের সাথে ঘটনাটা শুরু। এমন হতো আমরা তখন দুপুরের পরে ঘুমাচ্ছি, দেখতেছি আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আবার মাঝরাতে দেখতেছি আপনার আজানের আওয়াজ আসে। তবে এই আজানের এবং কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো আমরা শুনতাম। আর ভাইয়া কী হতো তখন প্রায় সময় প্রতিদিন আপনার কন্টিনিউ ওই লোকটাকে স্বপ্নে দেখতো। এরপর আমরা বাসাটা চেঞ্জ করে ফেলি। বাসাটা চেঞ্জ করার পরও মানে যখন আপনার আমাদের শবে বরাত কিংবা শবে কদর আসে তখন ভাইয়া ওই লোকটাকে স্বপ্ন দেখে। আর যখন ভাই মানে নামাজ দোয়া ছেড়ে দেয়, যদি কম পড়া হয় তখন ভাইয়াকে ওই লোকটা আবার সাড়া দেয়, বলে তুই নামাজ পড় না, তোর বিপদ আছে। এভাবে মানে ঘটনাটা চলতে থাকে। মানে আপনার সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যখন রমজান মাসে প্রায় ওনাকে স্বপ্ন থেকে বর্তমানে ওইটি চলমান ওনার সাথে। এই ছিল আমার কাছে রাসেল ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আপনার পরবর্তী অতিথির কাছে আমি যাব এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। জি। হ্যালো রাসেল ভাই, আমি শাহিন, আমি এসেছি কোকাকোলা থেকে। আমার বাড়ি হলো গাজীপুর। আমি আগে ঢাকার একটি জায়গাতে থাকতাম, ওইখানে জব করতাম। জব করার সুবাদে আমি যেহেতু ব্যাচেলার ছিলাম, একটি ব্যাচেলার বাসায় থাকতাম। ওইখানে আমার খালাতো ভাই এবং আমি এবং আমার আরেকজন লোক থাকতো। যেহেতু তখন কাজের খুব চাপ ছিল, সারাদিন ক্লান্ত থাকার পরে আমি সন্ধ্যায় বাসায় আসতাম। আসার পরে খাওয়া দাওয়া করে সাথে সাথে ঘুমিয়ে পড়তাম। ওই দিনও একই কাজ করছিলাম। সারাদিন কাজ করার পরে সন্ধ্যায় এসে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পরে রাত 3টার দিকে আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি চোখ ধরতেছি, ধইরা চোখ মুখ মুছতেছি। মোছার কিছুক্ষণ পরে আমি একবার ডানে তাকালাম, আবার বামে তাকালাম। তাকানোর পরে আমি কিছুই দেখতে পেলাম না। হঠাৎ করে বামে তাকায় দেখি যে একটি সাপ মানে আমার দিকে আসতেছে। আসার পরে আমি ভাবলাম যে হয়তো এটা স্বপ্ন দেখতেছি। তারপর আমি বাম দিকে আবার ঘুমিয়ে পড়লাম। বাম দিকে ঘুমায় পড়ার পরে দেখতেছি আবার সাপ আসতেছে। তারপর দেখলাম যে অনেকগুলো সাপ আসতেছে আর কি, এরকম ভাবে আসতেছে। আমি মানে ফ্লোরে ঘুমাইতাম বেশিরভাগ। ফ্লোরে ঘুমানোর সুবাদে ওই সাপগুলো যখন আমার দিকে আসতেছিল তখন আমার এরকম ভয় করতেছিল যে আমি মানে ভয়ে থরথর করে কাঁপতেছি। তারপর আমি হঠাৎ চিল্লান দিয়ে খাটের উপর উঠলাম। খাটের উপর ওঠার পরে আমার খালাতো ভাই বলতেছে যে কি হয়েছে। আমি বললাম যে সাপ। বললো যে সাপ কোথায়? আমি বললাম ওই যে দেখেন নিচে। আমি তো দেখি না। আমি বললাম আমি তো ঠিকই দেখতেছি সাপ।
পরে বলি এগুলো কিছু না, তুমি ঘুমাই পড়ো, তুমি স্বপ্ন দেখছো। আমি কই, না তো আমি স্বপ্ন দেখি নাই, কারণ আমি ঘুম থেকে ওঠার পরে 5 মিনিট পরে আমি এগুলো দেখছি। কয় না, এগুলো তোমার ভুল, তুমি ঘুমাই পড়ো, কোনো সমস্যা নেই, পানি খেয়ে ঘুমাই থাকো। তখন আমি পানি খেয়ে ঘুমাই দিছি। ঘুমাই থাকার আবার কিছুক্ষণ পরে আবার একই কাহিনী দেখি যে অনেকগুলো সাপ আমারে মানে কামড় দিতে আসতেছে। তখন আমি ভয়ে রুম থেকে বের হইয়া ছাদে চলে যাই। ছাদে চলে যাওয়ার পরে তারপর আমি সকালবেলা যখন ফজরের আজান দেয় তখন আমি ওইখান থেকে বের হয়ে আসি। ওইখান থেকে আসে তারপর আমি রুমে এসে তখন ঘুমাই। এই গেল আমার প্রথম তারপর আমি এর কিছুদিন পরে ওইখান থেকে আমি বাসা চেঞ্জ করে ফেলি। বাসা চেঞ্জ করে নতুন বাসায় উঠি। নতুন বাসায় ওঠার পরও সেম একই কাহিনী ঘটে। একদিন রাতে আমি ঘুমাই রয়েছি। ঘুমাই থাকার পরে আমার বড় ভাই ওই দিন ছিল না, আমি একাই ঘুমাইছিলাম। হঠাৎ রাতে 3টার দিকে ঘুমটা আমার ভেঙে যায়। তারপর আমি ডান দিকে দেখি আমার দরজাটা খোলা। তখন দেখি সাপটা আস্তে আস্তে করে দরজা বেয়ে বেয়ে উপরে উঠছে। উপরে উঠা তারপরে মশারির যেই কিনারা ছিল ওই কিনারা দিয়ে আস্তে আস্তে বাইতে বাইতে মশারির উপর দিয়া আমার পায়ের দিকে এসে নিচে নামতেছে আর কি। নিচে নামার পরে নিচে নামিয়া আমার দিকে ফনা কইরা কামড় দেওয়ার জন্য ইয়ে করতেছে। তখন আমি খুব ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে আমি দৌড় দিয়া বের হয়ে গেছি। বেরোর পরে ডাইনিং রুমে আমি দাঁড়াইছি পরে আমার ডাইনিং রুমে আমার এক চাচা থাকতো। উনি বলতেছে যে কি হয়েছে? আমি বললাম কিছুই হয় নাই। কয় কিছু হয় নাই মানে? কিছু তো হয়েছে। কি হয়েছে তাড়াতাড়ি বলো। পরে বললাম যে ওই যে সাপ। কই সাপ? আমি বললাম ওই যে রুমের ভিতর সাপ। কয় না, এগুলো কিছু না, তুমি ঘুমাই পড়ো, তুমি দেখতেছো। তারপর আমি ঘুমাই ফেলছি। ঘুমাই থাকার পরে আবার কিছুক্ষণ মধ্যে একই স্বপ্ন, মানে স্বপ্ন দেখি নাই, মানে স্বপ্নতে ঘুমেতে উঠে তারপর দেখছি এই কাহিনী। তারপর আমি দৌড় দিয়া ছাদে গেছি। ছাদে গিয়া প্রায় 3 ঘন্টা থাকার পরে তারপর বড় হওয়ার পরে আমি বাসায় আসছি। তারপরে এই বিষয়ে আমি আমার এলাকায় এক হুজুর ছিল, হুজুরকে বললাম যে হুজুর এরকম অবস্থা আমার, যে আমি খুব ভয় পাইছি। আসলে এটা অন্য কিছু না, এটা হলো একটা জিন, সাপ জিন। ওই জিনটা তোমারে ভয় দেখাইলে সে মজা পায়। আমি বললাম যে কেন আমার ভয় দেখায় কেন? কয় না, ও তোমার ভয় দেখায় খুব মজা পায় আর কি। জি, তারপরে মজা পায়। তারপরে আবার আরেকদিন রাত্রে প্রায় 3টা বাজে, তখন ওই সময় আমি মনে করেন যে ঘুম থেকে ওইটা ওয়াশরুমে গেছি। ওয়াশরুম থেকে মানে আপনি এটা কি এগুলো কি এখনো ভুগছেন আপনি? এখন আর ভুগি নাই। তারপর আমি যে বিয়ে করার পরে এই জিনিসটা এখন হচ্ছে না, কিন্তু মূলটা ওইটা ছিল একটা জিন সাপ, যেটা আমাকে ভয় দেখা করতো আর কি। আচ্ছা, মজা পাইতো। উনি বলতো যে আমাকে যে হুজুর ছিল উনি আমাকে একটা তাবিজ দিছিল। ওই তাবিজটা হয়তো পরবর্তীতে আমার গলা থেকে নিয়ে যায় আর কি। আচ্ছা, তো মানে এটাই মানে আপনার ওই তাবিজটার কারণেই হয়তো আপনার না, তাবিজটা দেওয়ার পরে হুজুর দেওয়ার পরে তাবিজটা আবার ওরা নিয়ে গেছিল। আচ্ছা, আর ওই হুজুরটা বলছিল যে ওই সাপটা যখন আসবে তখন আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি বলবেন যে আচ্ছা আপনি আমার কাছে আসেন না, আমি তো ভয় পাই। মানে কবে থেকে আসে না এটা? এটা কবে আসে? এই বছর জানুয়ারি থেকে আর আসে না। কেন আসে না? যেহেতু আমি এখন বিয়ে করে ফেলছি, বিয়ে করার পরে এই আচ্ছা, জিনিসটা ধন্যবাদ আপনাকে।